তোমাদের অপূর্ব ভাইয়া নিয়ে নেবে। বুঝতে পেরেছো? এই হচ্ছে কাহিনী। ঠিক আছে, চলো, অনেক গল্প হলো, 5 মিনিট শেষ। আমরা তাহলে আস্তে আস্তে শুরু করি। চেক দিস একবার। ওকে, সো আমরা আজকে নতুন একটা টপিক আসলে পড়ব, এবং টপিকটা এত মজার, বুঝছো? আমি নিশ্চিত যে তোমরা আসলে এই আজকের টপিক পড়ার পরে তোমাদের আর কখনো ইচ্ছা করবে না যে একটু বিরিয়ানি খাই, একটু পোলাও খাই। তোমাদের সব সময় ইচ্ছা করবে যে ভাই আরেকটুখানি ভাই ফিজিক্স পড়ান। এই যে ইচ্ছাটা, এই ইচ্ছাটাই দরকার। বুঝতে পেরেছো? এই ইচ্ছাটাই দরকার। ওকে, সো আমরা চলো তাহলে শুরু করি আস্তে ধীরে আমাদের আজকের টপিক। যেটা প্রথমে আমরা যেটা দিয়ে শুরু করব সেইটা হচ্ছে তরঙ্গের উপরিপাতন। তরঙ্গের উপরিপাতন, দেখো কথাটার মানে কি? নামটা শুনলেই আসলে বোঝা যায় যে তরঙ্গের উপরিপাতন। একটা তরঙ্গের উপরে যদি আরেকটা তরঙ্গ এসে পড়ে তাহলে কি কাহিনী হবে, সেইগুলা নিয়ে আমরা এই তরঙ্গের উপরিপাতন টপিকের মধ্যে আলোচনা করব। বুঝতে পারছো তরঙ্গের উপরিপাতন কি কথাটা? যে আমরা দেখছি না যে তরঙ্গ যখন বাম দিক থেকে ডান দিকে যায় তখন আসলে ওয়েভ ফর্মটা কেমন হয়, কিভাবে করে তরঙ্গটা সামনের দিকে চলে, সেগুলো আমরা দেখছি। এখন কথা হচ্ছে তরঙ্গ একটা না, তরঙ্গ কয়টা? তরঙ্গ দুইটা। সো যদি এরকম হয় যে ভাইয়া দুইটা তরঙ্গ একটার উপরে আরেকটা এসে আপতিত হইছে, তাহলে যে কণাগুলার উপরে তরঙ্গ এসে আপতিত হলো সেই কণাগুলার এখন কি অবস্থা হবে? সো আমরা তরঙ্গের উপরিপাতন যে টপিকটা, সেই টপিকটাতে এই কেসগুলা নিয়ে আলোচনা করি। কথা ক্লিয়ার? সো আসো একটু পড়ে দেখি কি বলছে তরঙ্গের উপরিপাতন টপিকের মধ্যে। কোনো কণার উপর একই সময়ে দুইটি তরঙ্গ আপতিত হলে, একই সময়ে দুইটা তরঙ্গ আপতিত হলে সাম্যাবস্থান থেকে কণাটার লব্ধি সরণ হবে তরঙ্গ দুইটার জন্য কণাটির সরণদ্বয়ের ভেক্টর সমষ্টির সমান। ভাইয়া কথাটার মানে কি? দেখো, মনে করো আমরা প্রথমে একটা তরঙ্গ নিয়ে চিন্তা করলাম। ধরো এইটা হচ্ছে গিয়ে মনে করো আমাদের একটা তরঙ্গ, এবং সিমিলার আমাদের আরেকটা তরঙ্গ। আচ্ছা, তরঙ্গের কেসগুলো কি ছিল একটু চলো ছোট করে মনে করে আসি। আমরা দেখেছিলাম যে একটা তরঙ্গ যখন এই যে বাম দিক থেকে মনে করো ডান দিক বরাবর মুভ করছে, বাম দিক থেকে ডান দিকে মুভ করছে, তখন এই মাধ্যমের উপরিস্থিত যেই কণাগুলা, যেমন এখানে যেই কণাটা আছে সেই কণাটার এখন এখানে থাকার কথা, এইখানে যেই কণাটা ছিল সেই কণাটার এখন এই রকম পজিশনে থাকার কথা। সো আমরা কিন্তু তরঙ্গের উপরিস্থিত যে কোনো কণার যে সরণের সমীকরণ সেটা কি হয় এটা আমরা জানি। y সমান সমান a sin 2π/λ ইন্টু ভিটি মাইনাস এক্স। সো মাইনাস এক্স হয় তখন যখন তরঙ্গ বাম দিক থেকে ডান দিকে যায়, এটা মাইনাস হয় তখন যখন হচ্ছে তরঙ্গ বাম থেকে ডানে যায়। বাম থেকে ডানে যখন যায় তখন এই সমীকরণ হয়, আর যখন তরঙ্গ ডান দিক থেকে বাম দিকে যায় তখনকার সমীকরণ থাকে a sin 2π/λ ইন্টু ভিটি প্লাস এক্স। এটা কখনকার জন্য? যখন তরঙ্গ ডান দিক থেকে বাম দিকে যাবে তখনকার জন্য। সো আমাদের এই যে প্রত্যেকটার পরিচয় কি ছিল মনে আছে? এইটার পরিচয় কি ছিল? এইটাকে আমরা কি বলতাম? যে সাম্যাবস্থান থেকে একটা কণার যে কোনো একদিকে সর্বোচ্চ যেই সরণ, যেটার নাম কি ছিল? বিস্তার বা অ্যামপ্লিটিউড। ল্যামডাটা কি ছিল? তরঙ্গ দৈর্ঘ্য। ভিটা কি ছিল? তরঙ্গের বেগ। টি কি ছিল? যে কোনো মুহূর্তে যে সরণটা। এক্স কি? রেফারেন্স থেকে যে কোনো একটা কণার যে দূরত্ব সেটা ছিল এক্স। ওয়াই কি? ওয়াই হচ্ছে এই যে সাম্যাবস্থান থেকে তার যে অবস্থান, যে কোনো একটা কণার যে অবস্থান সেটা ছিল ওয়াই। ভাইয়া এটা কি মনে আছে না সবার? একটু জানাও তো এইটা কি সবার মনে আছে কিনা। সবার মনে আছে ইনশাল্লাহ, তাই তো? এখন দেখো যেটা আমাদের এখানে বলছে, যখন দুইটা তরঙ্গ আপতিত হবে, একটা কণার উপরে যখন দুইটা তরঙ্গ আপতিত হবে, অর্থাৎ মনে করো যে আমরা এখান থেকে দেখলাম এইখানে যে কণাটা ছিল, যখন একটা তরঙ্গ এই প্রথম তরঙ্গ এসে যখন আপতিত হলো তখন কিন্তু
এই কণাটার অবস্থান হচ্ছে এখন এইখানে, তাই না? কিন্তু মনে করো আমাদের ওই একই স্থানে আরেকটা নীল কালারের তরঙ্গ আসলো, আগে বুঝো কথাগুলো, আগে বুঝো। তখন বলো তো আরেকটা নীল তরঙ্গ আসলে, যেমন যদি এই নীল তরঙ্গটা ডিফারেন্ট একটা মাধ্যমে থাকতো, তাহলে কি হতো? এখানকার কণাটার অবস্থান থাকতো এই জায়গায়, এখানকার কণার অবস্থান থাকতো এই জায়গায়, এখানকার কণার অবস্থান থাকতো এই জায়গায়, তাই না? কিন্তু এখন যদি দুইটা তরঙ্গ একই মাধ্যমে এসে যায়, একই জায়গাতে একই স্থানে যদি দুইটা তরঙ্গ একটার উপরে আরেকটা চলে আসে, তখন আসলে এইখানে যে কণাটা আগে ছিল সেই কণাটার অবস্থান এখন কোথায় থাকবে? এই কণাটা কি এখন এই জায়গাতেই থাকবে নাকি তার অবস্থার পরিবর্তন হবে? সো মনে করো আমাদের আরেকটা তরঙ্গ আমরা এর উপরে এনে বসালাম, আরেকটা তরঙ্গ এর উপরে, না ধরো আরেকটা তরঙ্গ এই জায়গাতে আছে, বা সাপোজ আরেকটা তরঙ্গ এই জায়গাতে আছে, ধরো এইরকম একটা অবস্থানে আর একটা তরঙ্গ আছে। সো তাইলে এখন একটু খেয়াল করো, যখন এইখানে আরেকটা তরঙ্গ আসলো এই একই স্থানে, তখন বলো তো এইখানে যে কণাটা আছে সেই কণাটার কাছে অপশন দেখো দুইটা। সেই কণাটাকে সাদা তরঙ্গ বলছে তুই উপরের দিকে যা, আর এই নীল তরঙ্গ বলতেছে তুই নিচের দিকে নাম। তাহলে এখন কথা হচ্ছে সে কার কথা শুনবে? এই যে কণাটা, সেই কণাটাকে সাদা তরঙ্গ বলছে তুই উপরের দিকে থাক, আর নীল তরঙ্গ বলতেছে তুই নিচের দিকে চলে আয়। তাহলে এখন সে কার কথা শুনবে? দুইটা তরঙ্গ যদি একটা অবস্থানে একই স্থানে আপতিত হয়, তখন তখন আমাদের এই যে কণাটা, সেই কণাটাকে আসলে কাউকেই প্রায়োরিটি দেওয়া যাবে না, দুইজনের কথাই তাকে শুনতে হবে। সো সেই ক্ষেত্রে তার যে স্মরণটা হবে, যে লব্ধি স্মরণটা হবে, সেইটা হচ্ছে ওই সাদা তরঙ্গের জন্য যেই স্মরণ এবং ওই নীল তরঙ্গের জন্য যেই স্মরণ, সেই দুইটা স্মরণের যোগফল। কথা বুঝছো? যে আমাদের যেই কণাটার উপরে দুইটা তরঙ্গ এসে আপতিত হয়েছে, প্রথম তরঙ্গ তার স্মরণ যা বানাতে চায়, তার সাথে দ্বিতীয় তরঙ্গ তার স্মরণ যা বানাতে চায়, সেই দুইটার লব্ধি করতে হবে, সেই দুইটা লব্ধি করতে হবে। তাহলে আমরা এই পার্টিকুলার কণাটার আসলে এখন অবস্থান কোথায় সেইটা সম্পর্কে জানতে পারবো। সো এটাই দেখো এখানে বলছে, কোন কণার উপরে একই সময় দুইটা তরঙ্গ আপতিত হলে সাম্যাবস্থান থেকে কণাটার লব্ধি স্মরণ কত হবে? তরঙ্গ দুইটার জন্য কণাটার স্মরণদ্বয়ের ভেক্টর সমষ্টির সমান। অর্থাৎ প্রথম তরঙ্গের জন্য যেই স্মরণ এবং দ্বিতীয় যেই তরঙ্গটা তার জন্য যেই স্মরণ, এই দুইটা স্মরণের যোগফলের সমান হবে তার ফাইনাল স্মরণটা। ঠিক আছে, তার ফাইনাল স্মরণটা। এই কথাটা আমি আবার সামনে বলবো। চলো আমরা একটা ছোট্ট ভিডিও দেখে আসি, ছোট্ট একটা ভিডিও দেখে আসি। দেখো, আমি যখন 2012 সালের দিকে, সেই সময়টাতে আমি নেট ইউজ করতাম মোডেম দিয়ে। তো মোডেম দিয়ে দেখা যেত, জিপির মোডেম দিয়ে ওই সময় দেখা যেত যে একদম খুব লিমিটেড ইন্টারনেট, একটা ইউটিউব ভিডিও দেখলেই দেখা যেত 300-400 MB করে শেষ হয়ে যাচ্ছে। তো খুব মানে ধরো কি বলে কার্পণ্য করে দেখতাম আর কি, যে না অল্প একটু দেখবো, বা যেই ভিডিওগুলো ভালো লাগতেছে এগুলো সাথে সাথে ডাউনলোড করে রাখবো। তো 2011-12 সালের দিকে, ওই সময় তো ধরো যে মানে কম্পিউটারের, আব্বুর অফিস থেকে একটা ল্যাপটপ দিয়েছিল, ওই ল্যাপটপেই এগুলো দেখতাম, কিন্তু নেটের ইউজটা খুবই মানে কম ছিল। তো সেই সময় এই ওয়েভ কিভাবে প্রপাগেট করে এগুলো আসলে বই পড়ে বোঝাটা আসলে খুব টাফ। তো ওই সময়টাতে এই ইউটিউবে সার্চ দিছিলাম, তো তখন যে ভিডিওটা পাইছিলাম ওই এটা একটা মাস্টারপিস ছিল। তো সেই ভিডিওটাই আমি সামনে যতগুলা জায়গায় তরঙ্গ পড়াইছি এর পরের থেকে, 14 সালের থেকে শুরু করে যতগুলা জায়গায় তরঙ্গ পড়াইছি, সব সময় এই ভিডিওটা একবার দেখায় তারপরে শুরু করছি। মানে এই ভিডিওটা হচ্ছে মানে এত সুন্দর করে ভিজুয়ালাইজ করা যায়, মানে খুবই ভালো লাগবে দেখবা। এই ভিডিওটা একবার একটু দেখে নাও। এটা হচ্ছে ফিজিক্স উইথ মাইক্রো স্টেশন, এটা লিখে ইউটিউবে সার্চ দিলে পাবা। সো চলো আগে একটু দেখে নেই ভিডিওটাতে আসলে কি হচ্ছে কাহিনী। খেয়াল করো, এগুলা হচ্ছে বিভিন্ন কণা, এই যে P1, P2, P3, P4, P5, P6, P7 দেখছো, এইগুলা হচ্ছে আমাদের মাধ্যমের উপরিস্থিত বিভিন্ন কণা। কণা কি ভাইয়া এগুলাই আছে? না, কণা মাঝখানে আরো কোটি কোটি কণা আছে, কিন্তু জাস্ট কয়েকটা পার্টিকুলার কণা নিয়ে এখানে কথা বলছে। ক্লিয়ার? এখন দেখো, এই যে লাল কালারের একটা তরঙ্গ এখানে দেখতে পাচ্ছ, এটা আপাতত আমরা জাস্ট আঁকায় রাখছি, একটু পর এটাকে মুভ করানো শুরু করবে। সো এখানে দেখো লাল কালারের একটা তরঙ্গ, এই তরঙ্গটা দেখো বাম দিক থেকে যখন এই তরঙ্গটা ডান দিকে অগ্রসর হচ্ছে,
তখন খেয়াল করো এই যে P1 মানে .1, .2 বা পার্টিকেল 1, পার্টিকেল 2, পার্টিকেল 3, পার্টিকেল 4 এগুলো বিভিন্ন কণার কথা বলছে। সো একটু খেয়াল করে দেখো এই যে কণাগুলা কিন্তু এই যে সরল সন্ধিত স্পন্দনে স্পন্দিত হচ্ছে, এই পার্টিকুলার কণাটা উপরে যাচ্ছে নিচে নামছে, পাশের একটা কণা সেটাও দেখো উপরে যাচ্ছে নিচে নামছে। সো তারা কিন্তু অবস্থান পরিবর্তন করছে না, নিজের স্থানে থেকেই তারা উপরে নিচে সরল সন্ধিত স্পন্দনে স্পন্দিত হচ্ছে। এবং তরঙ্গ দেখো বাম দিক থেকে ডান দিকে কিন্তু তরঙ্গ প্রোপাগেট করছে, ঠিক আছে, বাম দিক থেকে ডান দিকে তরঙ্গ প্রোপাগেট করছে। সো এটা ছিল লাল তরঙ্গ যেটা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছিল। এইবার খেয়াল করো একটা সবুজ তরঙ্গ এখানে আছে। সো এই সবুজ তরঙ্গটা কি হচ্ছে দেখো, যেটা ডান দিক থেকে বাম দিকে আসছিল এইখানে দেখো একদম সিমিলার, কিন্তু কাহিনী হচ্ছে জাস্ট তরঙ্গটা ডান দিক থেকে বাম দিকে আসছে। সো এখানে কি হলো, লাল তরঙ্গটার ক্ষেত্রে কণাটা হচ্ছে উপরে নিচে ওঠানামা করতেছিল, এবং সবুজ তরঙ্গও যখন এই মাধ্যমে আসছে, সবুজ তরঙ্গটাও যখন এই মাধ্যমের উপরে আসছে, তখনও কিন্তু এখানকার যে কণাগুলো আছে P1, P2, P3, P4 প্রত্যেকেই কিন্তু সেই একই নেচার ফলো করে উপরে নিচে আপ ডাউন করছে। এখন যদি দুইটা তরঙ্গকে আমরা একই জায়গাতে নিয়ে আসি, যেমনটা এইখানে করছে, দেখো একটু স্টপ করি, দেখো এইখানে আমাদের এই যে লাল কালারের যে তরঙ্গটা ছিল সেটা কি করছিল, বাম দিক থেকে ডান দিকে যাচ্ছিল, এবং সবুজ কালারের যে তরঙ্গটা সেটা কি করছিল, ডান দিক থেকে বাম দিকে আসছিল। অর্থাৎ একই স্থানের উপরে এখন আমরা দুইটা তরঙ্গ নিয়ে চিন্তা করছি। সো খেয়াল করো যখন দুইটা তরঙ্গ নিয়ে চিন্তা করব তখন এই পার্টিকেলটার কথা একটু চিন্তা করো, এখানে যে P1 পার্টিকেলটা আছে এই P1 পার্টিকেলটার কথা চিন্তা করে দেখো তো, যে লাল তরঙ্গটার জন্য তার স্মরণ হওয়ার কথা এই পর্যন্ত, অন্যদিকে সবুজ যদি শুধুমাত্র এই জায়গাতে যদি শুধুমাত্র সবুজ তরঙ্গটা থাকতো তাহলে তার স্মরণ হতো এতটুকু। তাহলে আলটিমেটলি দেখো লাল তরঙ্গের জন্য তার স্মরণ হতো এইটা, সবুজ তরঙ্গের জন্য তার স্মরণ হতো এইটা। তাহলে এখন সে আসলে তার লব্ধি স্মরণ কোথায় হবে, লব্ধি স্মরণ কোথায় হবে? সো লব্ধি স্মরণ হবে y সমান সমান y1 প্লাস y2। এই দুইটা স্মরণের লব্ধি করলে তার অবস্থান যেখানে থাকার কথা সেইখানে থাকবে। সো জিনিসটাকে এভাবে চিন্তা করতে পারো যে মনে করো কেউ তোমার কাছে 100 টাকা দিল, দেওয়ার পরে তোমার কাছ থেকে 40 টাকা আবার খরচ হয়ে গেল। সো তাহলে তোমার কাছে এখন থাকবে কত টাকা? তোমার কাছে থাকবে 60 টাকা। সো কি করছো আসলে? যোগ বিয়োগ করছো। যদি এরকম হয় যে তোমার কাছে আছে এখন 100 টাকা, কেউ আরো 40 টাকা দিয়ে দিল, তাহলে এখন তোমার টোটাল কত টাকা হলো? 140 টাকা। সো ঠিক তোমার অবস্থানটা কি, ওই দুইটা প্লাস মাইনাসের যে সামেশনটা সেটাই কিন্তু তোমার অবস্থানটা, তোমার টাকার পরিমাণটা। সো এখানেও বিষয়টা ওরকম যে যেমন এই যে কণাটা সেই কণাটার অবস্থান লাল তরঙ্গের জন্য হওয়ার কথা এই পজিশনে, সবুজ তরঙ্গের জন্য হওয়ার কথা এই পজিশনে। সো এই দুইটার যোগফল যা হয়, এই দুইটার যোগফল যা হয়, দেখো যোগফল এবং উপরে ভেক্টর সাইন, সো যোগফল যা হয়, ভেক্টর যোগ যা হয়, ফাইনালি কণাটা কিন্তু সেই অবস্থানেই থাকবে। সো চলো দেখি ফাইনালি কণাটা কোন অবস্থানে থাকে, এটা আমরা কিভাবে বুঝবো। ওকে, সো দেখো একটু সামনে আগাই। সো এখানে দেখতে পাচ্ছ যে বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে, এবং কণাগুলো বিপদে পড়ে গেছে যে ভাই কার কথা শুনবো, কতটুকু শুনবো। সো বিপদের কোনো চিন্তা নাই, কারণ এখানে আমাদের প্রত্যেকটা তরঙ্গের কথাই কিন্তু কণাগুলাকে শুনতে হবে। সো আমরা যদি একটু সামনে আগাই, দেখো এখানে একটু পরে একটা ডটেড লাইন তুমি দেখতে পারবা, দাঁড়াও, একটা ডটেড লাইন তুমি দেখতে পারবা। দেখো এই লাল তরঙ্গ এবং এই সবুজ তরঙ্গ এরা কিন্তু প্রত্যেকে এক একটা প্রোগ্রেসিভ ওয়েভ বা অগ্রগামী তরঙ্গ। এই দেখো একটা ডটেড লাইন তুমি এখানে দেখতে পাচ্ছ, আশা করি এক একটা ডটেড লাইন আশা করি তুমি এখানে দেখতে পাচ্ছ। এই দেখো ডটেড লাইনগুলো একটু এক্সপ্লেইন করি, খেয়াল করো কি হচ্ছে কাহিনী। যে যখন তরঙ্গটা এই যে পার্টিকেলটা ছিল সেই পার্টিকেলটার বলতো সবুজের জন্য তার অবস্থান কোথায় হওয়ার কথা, সবুজ তরঙ্গের জন্য তার থাকার কথা এই জায়গাতে, তাহলে সে এত টাকা পাইছে। আবার লাল তরঙ্গের জন্য দেখো লাল ওয়েভটা কোথায় আছে, যদি শুধুমাত্র লাল তরঙ্গটা এখানে থাকতো তাহলে তার অবস্থান হওয়ার কথা ছিল এইখানে, তার এত টাকা পাওয়ার কথা ছিল। তাহলে দুইটা মিলে টোটাল কত টাকা পাবে? এই যে এইটা প্লাস এইটা, দুইটা মিলে তার অবস্থান কোথায় থাকবে? এই জায়গাতে থাকবে না? সো দুইটা লব্ধি একসাথে মিলে কিন্তু তার ফাইনাল অবস্থানটা হবে এই জায়গাতে। P2 কণাটার কথা ভাই একটু চিন্তা করো, এটা খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট।
P2 যেই কণাটা আছে, দেখো লাল তরঙ্গ চাচ্ছে যতটুকু উপরে তুলতে, সবুজ তরঙ্গটা চাচ্ছে ঠিক ততটুকু নিচে নামাতে। তাহলে বলো তো, মানে তোমার ইনকাম যত, তোমার খরচ তত হয়ে গেল, তাইলে পকেটে কোনো টাকা পয়সা থাকবে? অর্থাৎ এটা কিন্তু এই জায়গাতে এখন স্থির হয়ে আছে। আবার পাশের কণাটার দিকে তাকাও, P3, খেয়াল করো সবুজ যে তরঙ্গটা সেইটা যাচ্ছে এইটুকু পরিমাণ সরণ ঘটাতে, লাল যে তরঙ্গটা আছে যদি শুধুমাত্র মাধ্যমে এই লাল তরঙ্গটা থাকতো তাহলে P3 কণার অবস্থান হতো এইটা। সো যখন সবুজ চাচ্ছে এতটুকু উপরে উঠুক, লাল চাচ্ছে এতটুকু উপরে উঠুক, দুইটা মিলে যোগফল করে কণাটার অবস্থান কিন্তু থাকবে এই পয়েন্টে। বুঝতে পারছো? বুঝতে পারছো? সো তাহলে দেখো আমরা এখান থেকে যেটা দেখলাম যে এটাই হচ্ছে তরঙ্গের উপরিপাতন। যখন একটা তরঙ্গের উপরে এসে আরেকটা তরঙ্গ আপতিত হয় তখন ফাইনালি মাধ্যমের কণাগুলার অবস্থান কি হয়? প্রত্যেকটা তরঙ্গের জন্য তার যে নির্দিষ্ট সরণ তাদের ভেক্টর যোগফলের সমান হয়, অর্থাৎ y সমান সমান y1 প্লাস y2 হয়। বলো এইটা কি সবাই ক্লিয়ার? বলো তো এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার কিনা? আমি এখনো পর্যন্ত যেই যা টপিকে আছি সেটা হচ্ছে তরঙ্গের উপরিপাতন। একটা তরঙ্গের উপরে এসে যদি আরেকটা তরঙ্গ আপতিত হয় তাহলে আমাদের মাধ্যমের যেই কণাগুলা থাকে তারা কিভাবে রেসপন্ড করে, তারা কিভাবে অসিলেট করে, কিভাবে তারা কম্পিত হয়, সেই জিনিসটা আমরা এখান থেকে এখন পর্যন্ত দেখলাম। তাহলে ক্লিয়ার যে যখন আমাদের যে কণাগুলো আছে এরা যখন দুইটা তরঙ্গের উপরে ফেস করে তখন কিন্তু তারা ফাইনাল যেই এক একটা কণার সরণ হবে সেটা দুইটা সরণের যোগফলের সমান। মিরাজ তুমি কি জানি প্রশ্ন করতেছো 25 ব্যাচ নিয়ে, একটু ডিসকাশন গ্রুপে করো, টপিক রিলেটেড বাইরে করো না। y সমান সমান y1 প্লাস y2, ফাইন। বলো এইটা নিয়ে কারোর কোনো ঝামেলা? এইটা নিয়ে কি কারোর কোনো ঝামেলা আছে? বলো। আশা করি এটা নিয়ে কারোর কোনো ঝামেলা নাই। সো এইবার আমরা আসো একটা জিনিস দেখি। দেখো, সো আমাদের মনে করো শুধুমাত্র একটা নীল তরঙ্গ আছে, ঠিক আছে? একটা নীল তরঙ্গ আছে। দেখো নীল তরঙ্গটা কিভাবে মুভ করছে, জাস্ট বাম দিক থেকে ডান দিকে মুভ করছে। এইখানে আমাদের এই যে কোনো একটা কণার কথা বললে সেই কণাটা কিন্তু এরকম উপরে নিচে ওঠানামা করছে। এখন এই একই জায়গাতে যদি আমি আরেকটা তরঙ্গকে নিয়ে আসি, একই জায়গাতে যদি আমি আরেকটা তরঙ্গকে নিয়ে আসি তাহলে খেয়াল করো এই যে একই জায়গাতে যদি আরেকটা তরঙ্গকে নিয়ে আসি তাহলে দেখো এই যে লাল তরঙ্গ এবং নীল তরঙ্গ দুইটা দেখো যদি একইভাবে সামনের দিকে অগ্রসর হয়, তোমাকে বোঝানোর সুবিধার জন্য উপরে নিচে দেখানো হয়েছে, কিন্তু আসলে দুইটা তরঙ্গ একটা আরেকটার উপরে উপরিপাতিত হয়েছে। জাস্ট আলাদা আলাদা করার জন্য একটাকে একটু উপরে আঁকা হয়েছে, একটাকে একটু নিচে আঁকা হয়েছে, কিন্তু বাস্তবে তারা যদি একই মাধ্যমের উপরে দুইটা তরঙ্গ আপতিত হয় তাহলে ফাইনালি তার ইফেক্টটা কেমন হবে সেইটা আমরা এই ছবিটা দেখে বুঝছি, এই অ্যানিমেশনটা দেখে বুঝছি। বুঝছো যে ফাইনালি তার যেই মোশনটা সেটা কেমন হবে? সো খেয়াল করে দেখো, যদি আমরা এখান থেকে দেখি, দেখো এটা অনেক হিজিবিজি লাগবে, যাই হোক। সো এখানে খেয়াল করে দেখো যে একটু পজ দেই, আমাদের যখন দুইটা তরঙ্গ একই দিকে অগ্রসর হচ্ছে, দেখো ভিডিওতে কিন্তু আমরা দেখছিলাম একটা আরেকটার অপোজিটে যাচ্ছিল, ওইটা আরেকটু মজার কেস, ওইটাতে আমরা আসবো। এটা সিম্পল কেস যে দুইটা তরঙ্গ যদি একই দিকে যায় একটার উপর আরেকটা উপরিপাতিত হয় তখন কি হচ্ছে। সো তখন খেয়াল করো আমাদের মনে করো এইখানে যে কণাটা ছিল, দাঁড়াও একটু অন্য কালার দেই, মনে করো এইখানে যে কণাটা ছিল, এইখানে যে কণাটা ছিল তার অবস্থান দেখো এইখানে, তার সরণ এইখানে হওয়ার কথা। নীল যে তরঙ্গটা আছে সেই তরঙ্গটার জন্য কণাটার অবস্থান এই জায়গাতে হওয়ার কথা। সো দুইটা তরঙ্গ যখন একই মাধ্যমে একই সাথে আসবে, উপরিপাতিত হবে, তখন এই কণাটাকে কিন্তু দুইটা তরঙ্গের জন্যই রেসপন্ড করতে হবে। অর্থাৎ তার টোটাল যে সরণটা হবে সেইটা দুইটার সরণের লব্ধির সমান, দুইটা সরণের লব্ধির সমান হবে। এই রেজাল্টটা এইখানে দেখাচ্ছে। তুমি দেখো যে এই মাঝখান থেকে তার সরণ কয় ঘর ছিল? এক ঘর ছিল। এই পয়েন্টের জন্য দেখো মাঝখান থেকে সরণটা কয় ঘর ছিল? এক ঘর ছিল। কিন্তু খেয়াল করো এই যে মাঝখান থেকে যখন দুইটা তরঙ্গ এসে একই কণার উপরে আপতিত হয়েছে তখন দেখো এই কণাটার সরণ এক ঘর প্লাস এক ঘর, দুই ঘর হয়ে গেছে। বুঝতে পারছো? সো আমাদের এইটা হলো গিয়ে কাহিনী। তাহলে আমাকে বলো উপরিপাতন
এই কথাটা ক্লিয়ার আছে কিনা? ক নাম্বার প্রশ্নের জন্য সংজ্ঞাটা কিন্তু লাগবে, যে কোনো কণার উপরে একই সময়ে, এটা গুরুত্বপূর্ণ কিন্তু, একই সময়ে, কারণ ভাই একই মুহূর্তে এই লব্ধি আমরা কখন করতে পারি? যখন একটা কণার উপরে দুইটা বল একই সাথে কাজ করে, একই সময়ে কাজ করে, তখন না লব্ধি বের করা যায়। সো এখানেও একই কথা, যে কোনো কণার উপর একই সময়ে যদি দুইটা তরঙ্গ আপতিত হয়, তাহলে সাম্যাবস্থান থেকে কণাটার লব্ধি সরণ কত হবে? সাম্যাবস্থান থেকে কণাটার অবস্থান বা সরণ কোথায় হবে? তরঙ্গ দুইটার জন্য কণাটার সরণদ্বয়ের ভেক্টর সমষ্টির সমান। তাহলে y সমান সমান হচ্ছে y1 প্লাস y2। ঠিক আছে, এইটুকু আশা করি সবার ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ, ভেরি গুড। এটা কি প্র্যাকটিক্যাল আছে? না না, এটার কোনো প্র্যাকটিক্যাল পাবা না, মানে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার কথা বলতেছো তো, প্র্যাকটিক্যাল পরীক্ষা এগুলো থাকবে না। এইবার আসো, খুবই খুবই মজার একটা পড়া আমরা এখন পড়বো, সেটা হচ্ছে স্থির তরঙ্গ বা স্ট্যান্ডিং ওয়েভ। দেখো, স্ট্যান্ডিং ওয়েভ, ভাই ওয়েভ আবার স্ট্যান্ডিং কেমনে হয়? ওয়েভ আবার দাঁড়ায় কেমনে থাকে? নামটা খেয়াল করো, তরঙ্গ, সামনে আবার স্থির লাগাই দেওয়া হয়েছে, এমন একটা তরঙ্গ যেটা নাকি আবার স্থির থাকবে। তো এটা হলো, নামটা শুনে প্রথমে একটু কেমন কেমন লাগে, কিন্তু এটা খুব দারুণ একটা ফেনোমেনা, এবং এটার অনেকগুলো অ্যাপ্লিকেশন কিন্তু আমরা সামনে দেখব। তো এখানে কাহিনী কি হয় দেখো, দেখা যায় যদি দুইটা তরঙ্গ, আচ্ছা একজন একটা প্রশ্ন করছিলাম, একটু ক্লিয়ার করে যাই। একজন বলছিল যে ভাইয়া, যদি এই উপরিপাতন সূত্র হওয়ার জন্য কি আমাদের দুইটা তরঙ্গকে সিমিলার হওয়া লাগবে কিনা? যে যেমন একটা তরঙ্গের বিস্তার মনে করেন একটু বেশি হইলো, আর একটা তরঙ্গের বিস্তার মনে করেন কম হইলো, একটা তরঙ্গ এরকম আর একটা তরঙ্গ হচ্ছে মনে করেন এরকম ছোট্ট, সো এরকম কি সিমিলার হতে হবে কিনা? যে আমাদের এটার যে বিস্তার এটা সেই বিস্তার হতে হবে কিনা, এটার যে তরঙ্গ দৈর্ঘ্য এটা সেই তরঙ্গ দৈর্ঘ্য হতে হবে কিনা? না, দরকার নাই। আমাদের যদি আলাদা, মানে কথা হচ্ছে দুইটা তরঙ্গ হইলেই হবে। কিসের জন্য বলছি? তরঙ্গের উপরিপাতনের জন্য বলছি। এই বলো তো, যখন দুইটা বলের তুমি লব্ধি করো, যখন দুইটা বলের লব্ধি করো, তখন লব্ধি করার জন্য কি দুইটা ফোর্সকে একই দিক থেকে আসতে হয়? লব্ধি বের করার জন্য কি দুইটা বলের মান একই রকম হতে হয়? না তো। সো আমাদের দুইটা বল ডিফারেন্ট থাকতেই পারে, তাদের তো লব্ধি করা যেতেই পারে, তাই না? সো এক্স্যাক্টলি এটাই কিন্তু কাহিনী। ঠিক আছে, সো আমাদের এটাই কাহিনী। সো এখানে আমাদের দুইটা তরঙ্গের উপরিপাতন, এই যে এই y সমান সমান y1 প্লাস y2, এটা যে কোনো ওয়েভ ফর্মের জন্যই প্রযোজ্য। দুইটা ওয়েভ ফর্মকে আলাদা আলাদা হইতে হবে এটা কোনো ম্যান্ডেটরি না। ক্লিয়ার তাইলে? ঠিক আছে, ওকে গুড। এইবার আসো স্থির তরঙ্গ বা স্ট্যান্ডিং ওয়েভ, যেটার কথা বলছিলাম। গুড, দেখো সো আমাদের এখানে বলছে কি, দেখো একটু আগে পড়ে নেই, কোনো মাধ্যমের একটা সীমিত অংশে সমান বিস্তার, এই যে স্থির তরঙ্গ হওয়ার জন্য কিছু কন্ডিশন জুড়ে দিচ্ছে, দেখো সমান বিস্তার ও তরঙ্গ দৈর্ঘ্যের দুইটা অগ্রগামী তরঙ্গ একই মানের বেগে বিপরীত দিক থেকে অগ্রসর হয়ে একে অপরের উপর আপতিত হলে যে তরঙ্গ উদ্ভব হয় তাকে স্থির তরঙ্গ বলে। ভাইয়া এই যে সংজ্ঞাটা, এই সংজ্ঞাটা আপাতত ভুলে যাও। এই সংজ্ঞাটা জাস্ট লেখা আছে, তোমাদের ক নাম্বার প্রশ্নের জন্য লাগবে, সেজন্য একটু বইয়ের ভাষায় লেখা আছে, কিন্তু প্রত্যেকটা টার্ম আমরা বুঝে বুঝে আগাবো, কোনো চিন্তা নাই। চলো আগে সিমুলেশনটা একটু দেখে আসি। দেখো ভিডিওটা কই, হ্যাঁ খেয়াল করো। তো আমরা কি দেখছিলাম একটু রিক্যাপ করি, যে প্রথমে আমরা দেখছিলাম যে একটা লাল তরঙ্গ বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, এবং আমরা দেখেছিলাম যে একটা সবুজ তরঙ্গ, সেই সবুজ তরঙ্গ ডান দিক থেকে বাম দিকে আসছে। এরপরে আমরা দেখলাম যে ভাই এবার যদি দুইটা তরঙ্গ একই সাথে একটার উপর একটা উপরিপাতিত হয়, তাহলে কি কাহিনী হচ্ছে? তাহলে এই পার্টিকেলগুলোর যে অবস্থানটা হবে, অবস্থানটা হচ্ছে এই লাল তরঙ্গ এবং সবুজ তরঙ্গ এই দুইটার বিস্তারের যোগফল। সো তাইলে দেখো এখানে তো ছবিটা অনেক হিজিবিজি। সো এর পরে কি করছে, আমাদের যে কণাগুলার অবস্থানগুলোকে দেখো ডট লাইন দিয়ে এভাবে করে প্রকাশ করছে, ডট লাইন দিয়ে প্রকাশ করছে। সো এইখানে এখন এই লাল আর এই সবুজ এই দুইটা তরঙ্গকে যদি সরায় দেয়, তাহলে একটু খেয়াল করো আসলে কণাগুলার অবস্থান কেমন ছিল। সময়ের সাথে সাথে কণাগুলার অবস্থানের দিকে একটু খেয়াল করো। এই যে প্রত্যেকটা পার্টিকেল এই মাথায় বসাই দিছে, দেখো প্রত্যেকটা পার্টিকেল মাথায় বসাই দিছে। একটা অদ্ভুত জিনিস খেয়াল করো, আমরা জানতাম না তরঙ্গের ক্ষেত্রে বলতো প্রত্যেকটা কণার বিস্তার কি আলাদা আলাদা হয় নাকি একই রকম হয়? বলতো প্রত্যেকটা কণার বিস্তার কি আলাদা আলাদা হয় নাকি একই রকম হয়? যখন একটা অগ্রগামী তরঙ্গের কথা আমরা চিন্তা করি, তখন প্রত্যেকটা কণার বিস্তার কি সেম হয় না? বিস্তার সেম হয় না? বিস্তার সেম হয়। কিন্তু খেয়াল করো তো,
আমাদের যখন দুইটা তরঙ্গ উপরিপাতিত হলো, কেমন দুইটা তরঙ্গ দেখো, যারা একই বেগে যাচ্ছিল, একটা মানে লাল তরঙ্গেরও যেই বিস্তার, সবুজ তরঙ্গেরও সেই একই বিস্তার, দুইটার তরঙ্গ দৈর্ঘ্য সেম, একদম সিমিলার দুইটা তরঙ্গ, জাস্ট বিপরীত দিক থেকে সমবেগে আসছিল, বিপরীত দিক থেকে সমবেগে আসছিল। তাহলে এভাবে করে উপরিপাতিত হওয়ার পরে লব্ধি কণার যে সরণটা, সেই সরণটা আমরা দেখো অবজার্ভ করলাম। এই যে লব্ধি কণার সরণ এখানে থাকার কথা, লব্ধি কণার সরণ এখানে থাকার কথা। এই লব্ধি কণার সরণগুলা আমরা যদি জাস্ট আলাদা করে দেখি, ওই তরঙ্গ দুটাকে বিবেচনা না করে যদি জাস্ট আলাদা আলাদা করে দেখি, তাইলে এইরকম একটা অবস্থান আসলে আমরা দেখি, দেখো যে প্রত্যেকটা কণার বিস্তার কিন্তু এখন আলাদা আলাদা। এই দেখো, এই P4 কণাটা যত উপরে উঠছে, P3 কণা কি তত উপরে উঠতে পারছে না, P5 কণা তত উপরে উঠছে না। সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানে দুইটা কণা আছে, একটা হলো P2, একটা হলো P6। খেয়াল করে দেখবা এই P2 আর P6 এই দুইটা কণা কখনোই নড়তেছে না, এরা স্থির হয়ে আছে, কখনোই এরা নড়তেছে না। দেখো P1, P3, P4, P5 সবাই সুন্দর অসিলেট করতেছে, সবার বিস্তার আলাদা আলাদা, এর বিস্তার দেখ কত বেশি, এর বিস্তার কম, কিন্তু P2 আর P6 এরা নড়ছেই না, এরা মুভ করতেছেই না। কেন মুভ করতেছে না ভাইয়া? চলো আরেকটু পিছন থেকে দেখি কেন মুভ করতেছে না। খেয়াল করে দেখবা, দেখো P2 কণাটা এমন বিপদে আছে, এমন বিপদে আছে যে লাল তরঙ্গটা যতটুকু উপরে উঠায়, সবুজ তরঙ্গ ততটুকু করে নিচে নামায়, আবার লাল তরঙ্গকে যতটুকু নিচে নামায়, সবুজ তরঙ্গ ততটুকু উপরে উঠায়। P6ও সেই একই বিপদের মধ্যে আছে, P6ও সেই একই বিপদের মধ্যে আছে। কিন্তু অন্যদিকে বলো তো লাকি সবচেয়ে কোন কণাটা? P4 কণাটা। P4 কণাটা খেয়াল করো, সবুজ যে তরঙ্গটা সেটা যতটুকু উপরে উঠাচ্ছে, লাল তরঙ্গটা দেখো এক্স্যাক্টলি ততখানি দূরত্বেই উঠাচ্ছে নামাচ্ছে। সবুজ এবং লাল এরা দুইটা একেবারে একই পরিমাণ উপরে উঠাচ্ছে, একইভাবে নিচের দিকে নামাচ্ছে। সো P2 আর P6 এই দুইটা কণা উপরে তরঙ্গ দুইটা বিপরীত দশায় আপতিত হয়েছে, আর P4 এ দুইটা দেখো একই দশায় আপতিত হয়েছে, তরঙ্গ দুইটা একই রকম ভাবে আপতিত হয়েছে। সো এই কারণে এটার বিস্তার সবচেয়ে বেশি, এটার বিস্তার সবচেয়ে বেশি, কিন্তু P2, P6 এই দুইটা কণার বিস্তার হচ্ছে একেবারে শূন্য। P2 আর P6 এই দুইটা কণার বিস্তার একেবারে শূন্য। তাহলে দেখো, যদি আমরা এই যে পয়েন্টগুলোকে নিয়ে একটা তরঙ্গর ফর্ম করি, তাহলে একটু খেয়াল করো তো, এই যে তরঙ্গটা, সেই তরঙ্গটাকে আসলে মুভ করতেছে। আগের যেই তরঙ্গগুলো ছিল সেগুলো তো ভাই বাম দিক থেকে ডান দিকে যাচ্ছিল বা ডান দিক থেকে বাম দিকে মুভ করছিল, কিন্তু এই তরঙ্গটাকে আসলে কোনো দিকে মুভ করতেছে, ডানে বামে বা বামে ডানে মুভ করতেছে না। সো এই কারণে এই তরঙ্গটাকে আমরা বলি স্থির তরঙ্গ বা স্ট্যান্ডিং ওয়েভ বা স্টেশনারি ওয়েভ। বুঝতে পারছো? এবং এখানে দুইটা স্পেসিফিক কণা, যেটা আমরা বলছিলাম না, একটা খুব লাকি একটা আনলাকি, যাই হোক লাকি আনলাকি বলে কিছু নাই, এখানে P2 যেটা, সেই কণাটা হচ্ছে আমাদের, এটাকে বলা হয় নোড বা নিস্পন্দ বিন্দু, এটাকে বলা হয় নোড। আর সবচেয়ে বেশি যেটা হচ্ছে স্পন্দিত হচ্ছে সেটাকে আমরা বলি অ্যান্টিনোড বা সুস্পন্দ বিন্দু। যেটা সবচেয়ে জোরে জোরে স্পন্দিত হচ্ছে, সবচেয়ে বেশি স্পন্দিত হচ্ছে, সেটাকে বলি সুস্পন্দ বিন্দু। আর যেটা একেবারেই স্পন্দন হচ্ছে না সেটাকে আমরা বলি নিস্পন্দ বিন্দু। ঠিক আছে, নিস্পন্দ বিন্দু। সো আমাদের আশা করি ছবিটা বুঝতে পারছো। এখন এখানে একটা বিষয় খেয়াল করো, মূলত এই নিস্পন্দ বিন্দুটার কারণেই কিন্তু দেখো তরঙ্গটা বাম দিক থেকে ডান দিকে আসলে মুভ করতে পারতেছে না, বা ডান দিক থেকে বাম দিকে আসলে মুভ করতে পারছে না। সো এই কারণে স্থির তরঙ্গের মাধ্যমে কিন্তু কোনো রকমের শক্তি বা কোনো রকমের তথ্য পাস করানো যায় না। এই তরঙ্গটা এই নিজের জায়গাতে থেকেই কিন্তু সেটা লাফালাফি করতে থাকে। বুঝতে পারছো? নিজের অবস্থানে থেকেই তারা লাফালাফি করতে থাকে, কিন্তু কিন্তু আমাদের আমাদের একদিক থেকে যে একদিকে যাবে সেটার কোনো অবস্থা নেই। একজন লেখছে P2 আর P6 হচ্ছে মাসরুর ভাই আর অপূর্ব ভাই, দুইটারই কোনো গতি নাই, দুইটা পিডামো দাঁড়াও। ওকে, সো আমরা আশা করি বুঝতে পারছি কেন এই ধরনের ওয়েভটাকে আমরা স্টেশনারি ওয়েভ বা স্ট্যান্ডিং ওয়েভ বলছি। ঠিক আছে, ওকে, তো আশা করি একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে আসলে কি কাহিনী হয়। সো আমরা
এখানে সামনে আসব, সেম ডিরেকশনে না দিই, এখন যদি আমরা অপোজিট ডিরেকশনে যাই তাইলে দেখো এই যে এটা হচ্ছে সেই স্ট্যান্ডিং ওয়েভটা। খেয়াল করো যে এই তরঙ্গ দেখো এই জায়গাগুলোতে তৈরি হয়ে গেছে নোড, এরা নিস্পন্দ বিন্দু, একই জায়গাতে থেকে তারা কিন্তু উপরে নিচে ওঠানামা করতেছে, অথচ এই ওয়েভটা কিন্তু তৈরি হয়েছে উপরের দুইটার সমন্বয়ে। ঠিক আছে, উপরের দুইটার সমন্বয়ে। সো আমরা এই টপিকটা নিয়েই পড়বো। চলো আমরা একটু ম্যাথমেটিক্যাল জিনিসপত্রগুলা দেখে আসি, একটু দেখে আসি। ঠিক আছে, ঠিক আছে। সো খেয়াল করো, আমাদের যেটা বলছে দেখো, কোন মাধ্যমের একটা সীমিত অংশে সমান বিস্তার, তার মানে কি বিস্তার এ সেম হতে হবে। বলতো বিস্তার যদি সমান না হয় তাহলে কি আমরা নোড পয়েন্টটা পাবো? বিস্তার যদি সমান না হয় তাহলে কি আমরা ওই যে যেটা একদম নিস্পন্দ বিন্দু পাইছিলাম ওইটা কি আর পাবো না। সো বিস্তার কিন্তু সমান হইতে হবে। তরঙ্গ দৈর্ঘ্য সমান বিস্তার এবং সমান তরঙ্গ দৈর্ঘ্য থাকতে হবে। দুইটা অগ্রগামী তরঙ্গ একই মানের বেগে বিপরীত দিকে অগ্রসর হয়ে একে অপরের উপর আপতিত হলে যে তরঙ্গের উদ্ভব হয় তাকে স্থির তরঙ্গ বলে। সো আমরা চলো আগে একটু ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসগুলো দেখে আসি। বলতো যে তরঙ্গটা, ওকে দাঁড়াও, এটা না, ওকে। সো দেখো, মনে করো প্রথমে আমরা একটা তরঙ্গের কথা বলছি। আমরা এবার কি বের করতে চাই ভাইয়া? এবার আমরা বের করতে চাই স্থির তরঙ্গের সমীকরণ কি হবে। যেমন অগ্রগামী তরঙ্গের সমীকরণ আমরা দেখছি না, যে y is equals to a sin 2 pi by lambda into vt minus x বা vt plus x হয়। তো ঠিক একইভাবে আমরা চাই স্থির তরঙ্গের একটা সমীকরণ বের করতে, কথা বুঝছো? আচ্ছা, সাইটটার নাম কি? এই যে দেখো, আমি তো ওই যে এগুলো দেখাই যায় সবসময়, এই যে ophysics.com, এখানে গেলে দেখবো অনেক কিছু নিয়ে কিন্তু তোমার সিমুলেশন আছে, তো এগুলো নিয়ে ঘাটাঘাটি করতে পারো। এই জিনিসগুলো দেখলে সিরিয়াসলি মানে কনসেপ্ট বই পড়ে যতটুকু হয় তার থেকে এই সিমুলেশন দিয়ে কিন্তু আরো অনেক সহজে বোঝা যায়। ওকে, সো যেটা বলছিলাম, আর এই যে ভিডিওটা হচ্ছে আমি লিংক তোমাদেরকে ইয়াতে দিয়ে দিব, ওইখান থেকেও দেখতে পারো। ঠিক আছে, আচ্ছা এটাকে আরেকবার রিক্যাপ করব, এই পুরা কাহিনীটা আরেকবার রিক্যাপ করব, 5 মিনিটে আরেকবার রিক্যাপ করে দেই, করা লাগবে না? গুড, থ্যাংক ইউ। আরেকবার রিক্যাপ করি তাহলে। আরেকবার দেখো। সো কি জিনিস ছিল পুরাটা? লাল তরঙ্গ বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, কণাগুলো স্পন্দিত হচ্ছে। যদি একলা সবুজ তরঙ্গ যায় তাহলেও একইভাবে তরঙ্গ স্পন্দিত হবে। যদি দুইটা তরঙ্গ একসাথে উপরিপাতিত হয় তাহলে কি হবে? প্রত্যেকটা তরঙ্গের জন্য যে বিস্তার তাদের লব্ধি হিসাব করে যা পাওয়া যাবে সেই অনুযায়ী কণাগুলো রেসপন্ড করবে। সো আমরা এখান থেকে দেখলাম যখন দুইটা সমান এবং বিপরীতমুখী কণা যখন একটার উপর আরেকটা এসে উপরিপাতিত হলো, তখন এই P2 যে কণাগুলো আছে তাদের লব্ধি হয়ে গেল শূন্য, সব সময় তারা শূন্য অবস্থানে থাকছে, আর এদের লব্ধি বিভিন্ন সময় চেঞ্জ হচ্ছে। সো এখানে দেখো P1 যেই কণাটা আছে সেই কণাটার একটা নির্দিষ্ট বিস্তার, P3 কণার একটা নির্দিষ্ট বিস্তার, P4 কণার একটা নির্দিষ্ট বিস্তার। সো বিস্তারগুলো কিন্তু আলাদা আলাদা, প্রত্যেকটার বিস্তার আলাদা আলাদা। P6 এর বিস্তার 0, P7 এর বিস্তারও আবার আছে। সো এখানে আমরা দেখলাম দুইটা তরঙ্গের যে যোগফল, সে যোগফল অনুযায়ী কিন্তু এই স্থির তরঙ্গ কাজ করছে। ঠিক আছে, দুইটা তরঙ্গের যে বিস্তার সেই বিস্তার অনুযায়ী কিন্তু আমাদের এই তরঙ্গ দুইটা মানে এই স্থির তরঙ্গটা কাজ করছে। সো আমরা এখন কি করতে চাই? আমরা এখন চাই ঠিক যেমনটা ভাইয়া তোমাদের মনে আছে যে আমাদের তরঙ্গের সমীকরণ দিয়ে আমরা কি বুঝতাম, একটু ছোট করে রিক্যাপ করে ফেলি। দেখো ভাইয়া, যে y সমান সমান ছিল a sin 2 pi by lambda into vt minus x। এখানে কি বুঝতাম? এটা দিয়ে আমরা বুঝতাম যে সাম্যাবস্থান থেকে x দূরত্বে কোনো একটা কণা যদি থাকে, এই যে x দূরত্বে কোনো একটা কণা যদি তুমি নাও, এই কণাটা তো সময়ের সাথে সাথে স্পন্দিত হচ্ছে। তাহলে যে কোনো একটা নির্দিষ্ট টাইমে আমাদের কণাটার অবস্থান কোথায়?
সেই অবস্থানটা আমরা কিন্তু এই সমীকরণের সাহায্যে বের করতাম। সো সময়টা যত গড়াতো সেই অনুযায়ী সাইন ফাংশনের হিসাব করে কিন্তু আমাদের এই সরণটা পরিবর্তন হতো। সো এটা হচ্ছে আমাদের সেই এক্স, এটা হচ্ছে ছিল আমাদের ওয়াই। এইবার তাইলে ভাই আমরা কি জানতে চাই? আমরা ঠিক যেমনটা অগ্রগামী তরঙ্গের জন্য সমীকরণ বের করছিলাম, আমরা এখন চাই স্থির তরঙ্গের জন্য সমীকরণ বের করতে। স্থির তরঙ্গের জন্য সমীকরণ বের করতে। তাহলে স্থির তরঙ্গের সমীকরণ ভাইয়া কেমন হবে? দেখো, স্থির তরঙ্গের সমীকরণ আমরা এমনটা চাই যাতে করে সাম্যাবস্থান যেটাই হোক, যে কোনো একটা বা রেফারেন্স পয়েন্ট থেকে কোনো একটা নির্দিষ্ট সময়ে কোনো একটা নির্দিষ্ট দূরত্বের কণার অবস্থান কত সেটা যেন আমি বের করতে পারি। এই যে ওয়াই এর মানটা যেন আমি বের করতে পারি। কথা কি ক্লিয়ার? স্থির তরঙ্গের সমীকরণ বলতে আমরা কি বুঝবো? যে কোনো একটা মুহূর্তে আমার কাছে এমন একটা সমীকরণ থাকতে হবে যাতে করে যে কোনো একটা টিতে বা যে কোনো একটা মুহূর্তে যে কোনো অবস্থানের কণা, যে কোনো এক্স দূরত্বে থাকা কণার যে কোনো মুহূর্তে যাতে করে আমি ওয়াই এর মান কত এটা বের করতে পারি। আচ্ছা, এই ওয়াই এর মানটা কি ফিক্সড? বলো তো দেখি। এই যে ওয়াই এর মান, এই ওয়াই এর মানটা কি ফিক্সড? না, যত সময় গড়াবে এই ওয়াই তো চেঞ্জ হবে। এই ওয়াইটা কি হবে? চেঞ্জ হতে থাকবে। বলো তো, যে কোনো একদিকে একটা নির্দিষ্ট সর্বোচ্চ কত দূরত্বে যাবে, এইটা কি ফিক্সড না? এইটা কি ফিক্সড না? এইটা ফিক্সড। ঠিক আছে, ঠিক আছে। সো তাহলে আমরা যেটা দেখলাম এখান থেকে আসলো যে আমাদের মূলত স্থির তরঙ্গের সমীকরণ বের করা বলতে কি বোঝাচ্ছি, আশা করি বুঝতে পারছো। ঠিক যেমনটা তরঙ্গের জন্য আমরা বের করতাম একটা নির্দিষ্ট এক্স দূরত্বে ওয়াই এর মান কত, একটা নির্দিষ্ট সময়ে ওয়াই এর মান কত, নির্দিষ্ট দূরত্বে নির্দিষ্ট সময়ে ওয়াই এর মান কত, ঠিক তেমনি এখন আমরা চাই একটা স্থির তরঙ্গের বেলায় যে কোনো নির্দিষ্ট সময় যে কোনো নির্দিষ্ট কণার ক্ষেত্রে যে কোনো নির্দিষ্ট সময়ে তার অবস্থানটা কোথায়, মানে টি আর এক্স। ঠিক আছে, যে কোনো একটা নির্দিষ্ট সময়ে যে কোনো একটা নির্দিষ্ট কণার ওয়াই এর মান কত, এইটা আমরা এখন জানতে চাই। ভালো কথা, টার্গেট আমরা বুঝে গেছি। এখন বলো তো, ওই যে সে লাল সবুজ তরঙ্গ, দুইটার চিন্তা করে আমরা আগাবো। হ্যাঁ, একটা হলো লাল তরঙ্গ থাকবে, একটা হলো আমাদের সবুজ তরঙ্গ থাকবে। সো মনে করো এইটা হচ্ছে আমাদের সেই লাল তরঙ্গটা। সো লাল তরঙ্গটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল বলো তো? লাল তরঙ্গটা যাচ্ছিল বাম দিক থেকে ডান দিকে। তো এইটার গতির সমীকরণ বা তরঙ্গের যে সমীকরণটা সেটাকে আমি এভাবে লিখছি, এ সাইন 2π/λ ইন্টু ভিটি। বলো প্লাস এক্স হবে না মাইনাস এক্স হবে? যখন বাম দিক থেকে তরঙ্গ ডান দিকে যায় এটা কি প্লাস এক্স হবে না মাইনাস এক্স হবে? বাম দিক থেকে ডান দিকে গেলে কিন্তু মাইনাস এক্স হবে, ভিটি মাইনাস এক্স হবে। ঠিক আছে, কেন হবে দেখো, এগুলো আগের ক্লাসে আলোচনা করা আছে, ওটা একটু দেখে নাও। গেল। এইবার আসো, যদি আমরা এবার সবুজ তরঙ্গ নিয়ে কাজ করি, যদি এবার আমরা সবুজ তরঙ্গ নিয়ে কাজ করি তাহলে কি হবে? সো সবুজ তরঙ্গের ক্ষেত্রে যে কোনো একটা কণার যে সমীকরণ সেটা হচ্ছে এ সাইন 2π/λ ইন্টু ভিটি প্লাস এক্স। ভিটি প্লাস এক্স, দেখো 2π/λ ইন্টু ভিটি প্লাস এক্স। সো আমাদের দুইটা আলাদা আলাদা তরঙ্গের জন্য যে কোনো একটা এক্স দূরত্বের কণা, খেয়াল করো দুইটাই কিন্তু এক্স রাখছি, কারণ দুইটাই একটা নির্দিষ্ট দূরত্বের কোনো একটা কণার জন্য আমরা বিবেচনা করছি। দুইটাই নির্দিষ্ট দূরত্বের একটা এক্স একদম রেফারেন্স থেকে সেম দূরত্বের দুইটা কণার জন্য সরণের সমীকরণ কি হবে? লাল কণার জন্য সরণের সমীকরণ কি হবে? সবুজ কণার জন্য সরণের সমীকরণ কি হবে? দুইটা আমরা আলাদা আলাদা করে হিসাব করছি। বলো এই দুইটা সমীকরণ কি বুঝছো কিনা? এই দুইটা সমীকরণ কি বুঝছো কিনা আগে বলো। y1 সমান এটা, y2 সমান এটা, এই দুইটা সমীকরণ কি বুঝছো কিনা আগে সেটা বলো। থ্যাংক ইউ। এখন আমরা যখন লব্ধি সমীকরণ বের করব তখন কি হবে? যখন আমরা লব্ধি সমীকরণ বের করব তখন কি হবে? সো লব্ধি সমীকরণ বের করতে গেলে আমরা তার রেজাল্টেন্ট বের করতে গেলে y সমান সমান কি করব? y1 প্লাস y2 করব। তাহলে খেয়াল করো, y1 হচ্ছে এইটা এবং y2 হচ্ছে এইটা। ভাই এগুলা কি? এগুলা তো সরণ। এই দুইটা কি? এটা একটা সরণ কোন তরঙ্গের জন্য? লাল তরঙ্গের জন্য কণাটা সরণ, আর এইটা আর একটা সরণ, এটা সবুজ তরঙ্গের জন্য যেই সরণ সেটা। এটাকে একটু মার্ক করে দিই, এটা হলো সবুজ, আর y1টা হচ্ছে মনে করো লালের জন্য, লালের জন্য। ঠিক আছে, তাহলে এখন ভাই দুইটাকে যোগ করতে হবে। এই যোগ করার জন্য যে ঝামেলা
সেই ঝামেলা আমরা ম্যাথের মাধ্যমে সমাধান করে ফেলবো। এই যোগ করার জন্য যে ঝামেলা, কারণ ত্রিগোনোমেট্রিক ফাংশন আছে তো, এই ঝামেলা আমরা ম্যাথের মাধ্যমে সমাধান করে ফেলবো। ঠিক আছে? হ্যাঁ, দিক ভিন্ন হলে বলতে কি বোঝাচ্ছ? দিক ভিন্ন বলতে কি বোঝাচ্ছ? একটা তো বাম দিক থেকে ডানে যাচ্ছে, একটা ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে। একদম ওই যে ভিডিওতে যেই সিমুলেশনটা দেখছো সেই সিমুলেশন অনুযায়ী আমরা দুইটা ওয়েভ নিলাম। তো এখন যদি আমরা দুইটাকে একটার সাথে আরেকটাকে যোগ করে দেই, বলো তো ভাইয়া দেখি, তোমরা কি জীবনে কোনো দিন এরকম সমীকরণ দেখেছো কিনা যে দুইটা সাইনের ফাংশন যদি থাকে, ধরো একটা হলো সাইন সি আর একটা হলো সাইন ডি। সো এই দুইটা সমীকরণ বা এই সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র কি? 2 সাইন সি প্লাস ডি বাই 2 কজ সি মাইনাস ডি বাই 2। বলো তো এই সূত্র লেখা ঠিক হয়েছে কিনা একটু বলো তো। ভাই ওয়েভ কি অলওয়েজ বিপরীত দিক থেকে হবে? না, ম্যান্ডেটরি না। আমরা স্থির তরঙ্গ নিয়ে আলাপ করছি। স্থির তরঙ্গ হওয়ার জন্য বিপরীত দিক থেকে আপতিত হতে হবে, বুঝছো? বিপরীত দিক থেকে আপতিত হতে হবে। হ্যাঁ, এগুলা খাতায় তোলো। এই কি বলে এই সমীকরণ জীবনে দেখে নাই? হাই হাই, এই সাইন সি প্লাস সাইন ডি এই সূত্র দেখছো কি দেখো নাই আগে? হাই হাই হাই, দেখছো তাই না? গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। সো আমরা এখানেও সেই একইভাবে দেখো, একটা সাইন ফাংশন আছে আর একটা সাইন ফাংশন আছে। সো এইটাকে যদি সি এর মতন চিন্তা করি, এইটাকে যদি ডি এর মতন চিন্তা করি, তাহলে সাইন সি প্লাস সাইন ডি এটা যোগ করলে কত হবে? নিজের একবার করো, তারপরে আমার সাথে মিলায় নাও। নিজের একবার করো, তারপরে আমার সাথে মিলায় নাও। সাইন সি প্লাস সাইন ডি ওই ফরম্যাট অনুযায়ী যদি করো তাহলে কি হবে একটু দেখো। সো আমরা এখান থেকে এ তো ভাইয়া দুজনের মধ্যে কমন যায়। সো সাইন এ মানে কি হচ্ছে, ধরো আমরা এখানে 2a নিলাম, কারণ ওই যে সাইন সি প্লাস সাইন ডি মানে কত? 2 সাইন সামথিং হয়, তাই না? তাহলে 2a সাইন, এটা হলো সি, এটা হলো ডি। একটু লিখে দিই, দাঁড়াও। এই পার্টটা হচ্ছে সি, এই পার্টটা হচ্ছে ডি। তাহলে দেখো সি প্লাস ডি যদি করি, 2 পাই বাই ল্যামডা তো কমন যায়, 2 পাই বাই ল্যামডা কমন যায়। তাহলে ভিতরে কি থাকে? ভিতরে থাকে ভিটি মাইনাস এক্স, ভিটি মাইনাস এক্স প্লাস ভিটি প্লাস এক্স ডিভাইডেড বাই 2। ঠিক আছে? এবং কজ 2 পাই বাই ল্যামডা, 2 পাই বাই ল্যামডা, দেখো ভিটি মাইনাস এক্স, ভিটি মাইনাস এক্স মাইনাস ভিটি প্লাস এক্স ডিভাইডেড বাই 2। আচ্ছা, ভালো কথা। দেখি এবার পরের পেজে যাই। সো আমাদের y সমান সমান হচ্ছে তাহলে 2a সাইন, দেখো ভাইয়া এক্স এক্স কাটাকাটি হয়ে যায়, ভিটি প্লাস ভিটি মানে 2vt, 2vt বাই 2 মানে শুধু ভিটি, তাহলে 2a সাইন ভিটি থাকে। এবং কজ, সরি 2 পাই বাই ল্যামডা আছে, সাইন 2 পাই বাই ল্যামডা ইন্টু ভিটি থাকে। আর এইদিকে কজ 2 পাই বাই ল্যামডা ইন্টু, বলো তো এটা মাইনাস এক্স, এখানে দেখো প্লাস ভিটি, আর মাইনাস ভিটি কাটাকাটি হয়ে গেল, এখানে মাইনাস এক্স, এখানে মাইনাস এক্স, মাইনাস 2x না, মাইনাস 2x বাই 2 মানে কত? মাইনাস এক্স। বলো তো কজের ভিতরে মাইনাস থাকলে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। তাহলে আমরা কি লিখতে পারি? এটা জাস্ট সামনে একটা এক্স থেকে যাবে। সো সাইন 2 পাই বাই ল্যামডা ইন্টু ভিটি কস 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স। বলো এই পর্যন্ত এটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, এইটুকু পর্যন্ত বুঝছো কিনা আগে একটু বলো। সমীকরণ যে অ্যাপ্লাই করলাম সাইন সি প্লাস সাইন ডি, এইটা কি বুঝেছো কিনা বলো। ভাইয়া আমি এগুলা না করে অপটিক্যাল ফিজিক্স স্টার্ট করছি। অপটিক্যাল ফিজিক্স যদি আমার ইউটিউবের ওটা দেখো, ওইখানে হচ্ছে ওই এগুলা আলোচনা করে, মানে যতটুকু দরকার অপটিক্যাল ফিজিক্সের জন্য সেটুকু আলোচনা করে তারপর দেখানো হয়েছে। কিন্তু কেন এত লাফালাফি করতেছো? আগে সিরিয়ালি আগাও না, অসুবিধা নাই তো, সিরিয়ালি আগাও। ঠিক আছে, ডান 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 ডান, গুড। দেখো কোনো ভুল টুল আছে কিনা দেখো। ভাইয়া ওয়াই মানে কি একটু আবার, এই ওয়াই মানে কি? ওয়াই মানে হচ্ছে একটা কণার সরণ, সাম্যাবস্থান থেকে একটা কণার সরণ। এখন তরঙ্গতে অনেকগুলো কণার সরণ আছে।
সো এক্স এর মাধ্যমে আমরা একটা কণাকে ফিক্স করে দেই, যে নির্দিষ্ট সময়ে ওই কণাটার সরণটা কত সেটা বের করতে চাই। ঠিক আছে, ওকে ভাইয়া, একটু কিন্তু আগের জিনিসগুলো দেখে আসতে হবে। আগের ক্লাসগুলো না দেখে যদি এটা আসো তাহলে কিন্তু হবে না। মানে তুমি এটা কি আশা করো যে ভাই আমি 10তলা বিল্ডিং বানাবো, আমি 10তলা বিল্ডিংয়ের মালিক হব, কিন্তু আমি 1তলা 2তলা 3তলা 4তলা এগুলো কিছুই করব না, একবারে 10তলা বিল্ডিং তুলবো? এটা হয়? হয় না, হয় না কিন্তু, তাই না? সো এটা বুঝতে হবে, একটু সিরিয়ালি আগাও ভাইয়া, সিরিয়ালি আগাও, ভালো লাগবে দেখবা। আচ্ছা, তাইলে আমরা দেখো এই যে সুন্দর সমীকরণটা পাইছি না, এই সমীকরণটা হচ্ছে আমাদের স্থির তরঙ্গের সমীকরণ। সিম্পলি এই সমীকরণটা হচ্ছে স্থির তরঙ্গের সমীকরণ। কিভাবে সমীকরণ, এটাকে আমরা সামনে আরো ছোট করব, কিন্তু দেখো অলরেডি আমাদের স্থির তরঙ্গের সমীকরণ কিন্তু হয়ে গেছে। এইটাই যে স্থির তরঙ্গের সমীকরণ, এটা ম্যান্ডেটরি না, আমাদের স্থির তরঙ্গের সমীকরণ কিন্তু এইখানেই বের হয়ে গেছে। আসলে স্থির তরঙ্গের সমীকরণটা মূলত এই জায়গাতেই বের হয়ে গেছে, কিন্তু দেখতে তো একটু বিদঘুটে লাগতেছিল না, এই জন্য আমরা একটু ম্যাথের হেল্প নিছি এখানে, বুঝতে পারছো? ম্যাথের হেল্প নিয়ে এটাকে জাস্ট একটু সুন্দর করছি, তাই না? সো আমরা এখানে এই যে ধরো এই টুয়াইজ এ সাইন 2 পাই বাই ল্যামডা ইনটু ভিটি কস 2 পাই বাই ল্যামডা ইনটু এক্স, কিভাবে এটা স্থির তরঙ্গের সমীকরণ নির্দেশ করতেছে? তুমি দেখো যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে তুমি স্পেসিফাই করতে গেলে কার মান বসাবা বলো তো? কার মান বসাবা? যে কোনো একটা বিন্দুকে স্পেসিফাই করতে গেলে কোন ভ্যালুটা এখানে তোমার জানা জরুরি বলো তো? যে কোনো একটা পয়েন্টকে তুমি যদি স্পেসিফাই করতে চাও, এক্স, গুড, যে তুমি যদি জানতে চাও যে ভাইয়া আমার একটা কণার সরণ বের করে দেন, এখন প্রশ্ন কি এটা করলে হবে যে ভাই আমার একটা কণার সরণ বের করে দেন? না, আমাকে জানতে হবে যে কোন কণাটা সরণ। ভাই তরঙ্গের মাধ্যমের মধ্যে তো অনেকগুলা কণা আছে, কোন কণাটা সরণ বের করব এইটা তো আগে আমাকে জানতে হবে। সো এক্স বলার মাধ্যমে আমরা কিন্তু কোন কণার সরণ আমরা জানতে চাই সেটা আমরা স্পেসিফাই করে দিব, এবং এই এক্স এর মানটা তুমি বসাবা। এক্স এর মানটা বসালে আমরা একটা নির্দিষ্ট সময় তোমাকে যদি বলে দেই, তাহলে একটা নির্দিষ্ট এক্সে একটা নির্দিষ্ট সময় কণার ওয়াই এর মান কত সেইটা বের হয়ে যাবে, সেইটা বের হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এখন খেয়াল করো, আমরা এই সমীকরণটাকে একটু সাইজ করব, একটু ছোট করব আর কি। এটা তো আছেই, ঠিক আছে, এটাকে আমরা একটু ছোট করব। দেখো আমরা মূলত এটা ওয়াই বের করছি। ওয়াই মানে কি? সরণ। কার সরণ? কণার সরণ। কোন ধরনের কণার সরণ? যেই কণাটা সরল ছন্দিত স্পন্দনে স্পন্দিত হচ্ছে, ঠিক না? যেই কণাটা সরল ছন্দিত স্পন্দনে স্পন্দিত হচ্ছে। সো আমরা দেখো এইখানে এই যে টুয়াইজ এ কজ 2 পাই বাই ল্যামডা ইনটু এক্স, এইখানে এই যতটুকু পার্ট আছে এইটাকে একটু আলাদা করব, এবং সাইন 2 পাই বাই ল্যামডা ইনটু ভিটি এই পার্টটাকে একটু আলাদা করব। দুইটা পার্টকে আমরা আলাদা রাখলাম, এইটা একটা আলাদা পার্ট, এইটা একটা আলাদা পার্ট। বলো তো ভাইয়া এই যে অংশটুকু আছে, বলো তো এই অংশটুকু কি সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে? বলো তো এই যে অংশটা আলাদা করলাম, এই অংশটা কি সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে? না, এই অংশটা সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে না। আচ্ছা বলো তো একটা ওই তরঙ্গের সমীকরণে কোন রাশিটা সময়ের সাথে সাথে চেঞ্জ হয় না? আমরা যে ওয়াই সমান সমান লিখি এ সাইন, ধরো একটা সরলছন্দিত স্পন্দনের সমীকরণ যদি লিখি তাহলে কি হবে? এ সাইন ওমেগা টি প্লাস ডেল, একটা সরলছন্দিত স্পন্দনের সমীকরণ। বলো তো সময়ের সাথে সাথে দশা কিন্তু পরিবর্তন হয়, পুরাটাই তো দশা, সময়ের সাথে সাথে দশার পরিবর্তন হয়, কিন্তু বলো তো সময়ের সাথে কি বিস্তারের কোনো পরিবর্তন হয়? বিস্তারের কি কোনো পরিবর্তন হয় সময়ের সাথে? না। সো সময়ের সাথে কিন্তু বিস্তারের কোনো পরিবর্তন হয় না। সো আমরা এখান থেকে দেখো এই যে পার্টটুকু আছে, এই পার্টটুকু কিন্তু সময়ের সাথে সাথে কোনো পরিবর্তন হয় না। একটু লিখে নিতে পারো, এইটা সময়ের সাথে কোনো পরিবর্তন নেই, সময়ের সাথে অপরিবর্তিত। এই অংশটা সময়ের সাথে অপরিবর্তিত, প্লাস বলতো
এই sin 2π এর সাথে কি গুণ আকারে আছে না, sin 2π ল্যামডা ইন্টু ভিটি, অর্থাৎ একটা সাইন ফাংশনের সাথে প্লাস এর সাথে গুণ আকারে আছে। বলো তো কোন জিনিসটা গুণ আকারে থাকে, সাইন ফাংশনের সাথে গুণ আকারে থাকে এবং সময়ের সাথে চেঞ্জ হয় না? এটার সাথে মিলাও তো, এ সাইন, একটা পর্যাবৃত্ত গতির সমীকরণে এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। দেখো এই যে বিস্তারটা, এটা কি আসলে সময়ের সাথে সাথে চেঞ্জ হয় না? সাইনের সাথে কি গুণ আকারে থাকে? হ্যাঁ। তো দুইটা প্রপার্টি কিন্তু মিলে যাচ্ছে। সো এই যে অংশটা আছে, যে অংশটাকে আমরা বক্সের মধ্যে রাখছি, এইটাকে আমরা বলবো একটা কণার বিস্তার। এটাকে ছোট্ট এ দিয়ে প্রকাশ করলাম। এটা হচ্ছে এক্স দূরত্বে কোনো কণার বিস্তার। এক্স দূরত্বে থাকা কণার বিস্তার। বলো তো বুঝছো কিনা? এক্স দূরত্বে থাকা কণার বিস্তার। তাহলে তো ভাইয়া বিস্তার এক একটার এক এক রকম হবে, কারণ এক্স এর মান কম বেশি হবে, তাহলে কজের ভ্যালু কম বেশি হবে। তাহলে তো ভাই এটা যদি বিস্তার হয়, বিস্তার তো কম বেশি হওয়ার কথা। তো স্থির তরঙ্গতে কি বিস্তার প্রত্যেকটার একই রকম থাকে নাকি বিস্তার পরিবর্তন হয়? বিস্তার পরিবর্তন হয়। সো দেখো আমরা প্রথম থেকে আবার আসি, দেখো রিক্যাপ। দেখো y সমান সমান একটা সমীকরণ আমরা পাইছি। এটা কার সমীকরণ? স্থির তরঙ্গের সমীকরণ। সো আমরা এটাকে একটু ডানে বামে করলাম। কি করলাম দেখো, টুয়াইজে কজের যে অংশটা আছে সেটাকে একটা বক্সের মধ্যে একটু আলাদাভাবে চিন্তা করলাম, আর sin 2π ল্যামডা ইন্টু ভিটি এটাকে আলাদাভাবে চিন্তা করলাম। সো খেয়াল করে দেখো, সাইনের সাথে যে অংশটা গুণ আকারে থাকে এইটা তো আমরা বিস্তার বলতাম না। সো এটা হচ্ছে এখানকার বিস্তার। এবং আরো একটা মিলের জায়গা হচ্ছে, দেখো বিস্তার কি কখনো সময়ের সাথে পরিবর্তন হয়? আমরা সামনে দেখব বিস্তার সময়ের সাথে পরিবর্তন হয় কি হয় না, সেটা আরো কয়েকটা কেস আসবে, সেটা অন্য আলাপ। কিন্তু স্থির তরঙ্গের বেলাতে বলতো আমরা কি দেখছিলাম, একটা কণা, একটা নির্দিষ্ট স্থানের কণার বিস্তার কি সেম থাকে না? বিস্তারটা সেম থাকে না, নাকি একবার বিস্তার অল্প হয় আবার বিস্তার বেশি হয়, একবার অল্প হয় বেশি হয়? না, বিস্তার কিন্তু সেম থাকে। সরণ পরিবর্তন হয়। দেখো সরণের সাথে বিস্তারকে আবার মিলায়ও না। সরণ তো ভাই সবসময় পরিবর্তন হচ্ছে সময়ের সাথে সাথে, কিন্তু বিস্তারটা কি সাম্যাবস্থান থেকে যে কোনো একদিকে সর্বোচ্চ যে সরণটা, সেটাকেই তো আমরা বলি বিস্তার। সো এই বিস্তারটা কিন্তু এইটা ফিক্সড থাকে সময় গড়ানোর সাথে সাথে। এই দেখো সময় গড়ানোর সাথে সাথে, এই যে সময় গড়ানোর সাথে সাথে এই P1 এর যে বিস্তার এতটুকু, এই বিস্তার কি সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে? বিস্তার কি সেই এতখানিই আছে না? বিস্তারটা কি দেখো ঠিক এতখানিই আছে না? আবার P4 কণাটার দিকে যদি তাকাও, বিস্তার আগেও যা ছিল, বিস্তার কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে না। বিস্তারটা কেমন আছে? বিস্তারটা সময়ের সাথে সাথে কিন্তু এটা কনস্ট্যান্ট আছে, এটা ফিক্সড আছে। এবং এক একটা কণার বিস্তার কি এক এক রকম না? এক্স দূরত্বের কণার বিস্তার এতটুকু, এই কণার বিস্তার 0, এই কণার বিস্তার আরেকটু বেশি, এই কণার বিস্তার সবচাইতে বেশি। তাহলে বিস্তার কিন্তু দেখো এক একটা কণার বিস্তার কিন্তু এক এক রকম, কিন্তু সময়ের সাথে সাথে কি এটার পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে? সো তাহলে খেয়াল করো, আমরা যখন এই স্থির তরঙ্গের সমীকরণটা দেখলাম, দুইটা পার্টকে আলাদা করলাম, যে এই কজের যে অংশটুকু আছে আর এই টুয়াইজের যে অংশটুকু, মানে সাইনের পার্টটাকে আমরা আলাদা করে রাখলাম। দেখো সাইন তো আসলে আমরা দেখছি না যে পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে সাইনের যে ফাংশনটা থাকে, তরঙ্গের ক্ষেত্রে একটা সাইনের ফাংশন থাকে। সো আমরা সাইনের ফাংশনটাকে আলাদা রাখলাম, বা টি সম্বলিত যে ফাংশনটা সেটাকে আলাদা রাখলাম। বাকি যে ফাংশনটা আছে সেটাকে একসাথে নিয়ে আসে বললাম এটা হচ্ছে আমাদের স্থির তরঙ্গের জন্য বিস্তার। এটাই হচ্ছে স্থির তরঙ্গের জন্য কি বিস্তার। এবং এই বিস্তারটা কি প্রত্যেকটা কণার একই রকম না, এটা ডিপেন্ড করছে কার উপরে? এক্স এর উপরে ডিপেন্ড করছে। সো এক্স এর মান যেভাবে চেঞ্জ হবে সেই অনুযায়ী কিন্তু বিস্তারের মানটাও পরিবর্তন হবে। কথা কি বুঝছো বলো তো? একজন বলছো ভাইয়া P3 আর P5 এর বিস্তার সেম না? হ্যাঁ, কিছু দূর পর পর কণাগুলোর বিস্তার আবার একই রকম হতে পারে। কার কেন? কজের ফাংশন কি কজ 0 ডিগ্রির মান যা কজ 360 ডিগ্রির মান তাই না? সো এটা তো আবার একটা নির্দিষ্ট পিরিয়ড পর পর কিছু কণা থাকবেই যাদের বিস্তার একই রকম। ঠিক আছে? সো তাহলে আমরা এইটা বুঝলাম, দেখো যে y সমান সমান এই যে ফাংশনটা পাইছি এখান থেকে টুয়াইজ এ cos 2π ল্যামডা ইন্টু এক্স, এই অংশটা হচ্ছে আমাদের একটা স্থির তরঙ্গের থাকা উপস্থিত কণার বিস্তার। তাহলে এইটা যদি বিস্তার হয় তাহলে দেখো সমীকরণটা কত সহজ, ছোট হয়ে যায়। y সমান সমান আসছে a sin
2π/λ ইন্টু ভিটি। এই দেখো, কিন্তু এখানে এটা কি আসলে ফিক্সড? এটা কি আসলে ফিক্সড না, এটা হচ্ছে ভেরিয়েবল। আমরা ভেক্টর সাইন তো শুরু থেকে দিয়ে আসতেছিলাম, এটা সমস্যা নাই, এটা ভেক্টর দিলে এখানে আইজে থাকা লাগবে, তো এই ঝামেলা যাওয়ার দরকার নেই, জাস্ট মানটা হিসাব করতেছি। যদি মানটা পজিটিভ আসে তাহলে বুঝবা সাম্যাবস্থান থেকে যেই দিকে, মান যদি নেগেটিভ আসে তাহলে বুঝবা সাম্যাবস্থান থেকে অন্য দিকে। ঠিক আছে, যদি তুমি উপর দিকটা প্লাস বলো নিচের দিকটা মাইনাস বলো, তাহলে উপর দিকে গেলে প্লাস, নিচের দিকে গেলে মাইনাস। ঠিক আছে, এই আর কি ভাই। এখানে ভি কোন কোন ওয়েভের, ভালো প্রশ্ন করছো, বলো তো। এই যে আমরা বলছিলাম মনে আছে যে স্থির তরঙ্গ হতে গেলে দুইটা অগ্রগামী তরঙ্গ একই মানের বেগে বিপরীত দিকে অগ্রসর হতে হয়, একই মানের বেগে বিপরীত দিকে অগ্রসর হতে হয়। খেয়াল করো তো, যদি দুইটা বেগ একটা v1 একটা v2 হতো, তাহলে কি তুমি এরকম সিম্পলিফাইড কোনো ইকুয়েশন পেতা না। সো এই কারণে কিন্তু দেখো ভিটা কিন্তু সেম হওয়া জরুরি। এবং এই ভিটা কার ভি তাহলে বুঝছো, মূল যেই তরঙ্গটা ছিল সেই তরঙ্গের বেগ গেল। আবার বলো তো, এই ল্যামডা দুইটা যদি সেম না হতো, তুমি কি এটা কাটাকাটি করতে পারতা? কমনই তো নিতে পারতা না, কাটাকাটি করতে পারতা? তাহলে পারতা না। তাহলে দেখো ল্যামডা দুইটাও কিন্তু সেম হওয়াটা জরুরি ছিল। সো আমাদের এইটা একটা স্পেশাল কন্ডিশন। স্থির তরঙ্গটা সকল ক্ষেত্রে হবে না, তখনই হবে যখন সমান বিস্তার থাকবে, তরঙ্গ দৈর্ঘ্য দুইটা সমান হবে, এবং একই মানের বেগ হতে হবে, এবং বিপরীত দিকে যেতে হবে। কথা বুঝছো? তাহলে এই চারটা জিনিস যদি থাকে তাহলে স্থির তরঙ্গ করতে পারবা। একটা হলো কি, সমান বিস্তার হইতে হবে, নাহলে তো উপর নিচে সমান কাটাকাটি হবেই না। তরঙ্গ দৈর্ঘ্য সেম থাকতে হবে, না হলে ওই যে ভিটি কাটাকাটি যাবে না। অগ্রগামী তরঙ্গের একই মানের বেগ হইতে হবে এবং বিপরীত দিকে হতে হবে। একই মানের বেগ না হলেও সম্ভব না, এবং বিপরীত দিকে না হলেও কিন্তু কাটাকাটি যাবে না। দেখো বিপরীত দিকে হওয়া কেন জরুরি? বিপরীত দিকে যদি না হয় তাহলে কি তুমি একটা মাইনাস একটা প্লাস এরকম পাওয়া না। সো বিপরীত দিকে যদি না হয় তাহলে কিন্তু একটা মাইনাস একটা প্লাস যদি না আসে, কাটবা কিভাবে? বুঝতে পারছো? সো এই কারণে কিন্তু হ্যাঁ, এফও তো সেম হবেই ভাই, ভি সেম ল্যামডা সেম, এফ সেম হবে না, কম্পাঙ্ক সেম হতে হবে না? আচ্ছা, এখন ভাইয়া অনেকগুলা বইতে এটা নিয়ে বদার্ড হয় না যে ভাইয়া এটা ছোট হাতের কেন দিছেন। অনেকগুলা বইতে কি করছে, আমি যে ক্যাপিটাল এ দিছি না, এটা ছোট হাতের এ দিয়ে করছে অনেকগুলা বইতে। ছোট হাতের এ দিছে, তারপরে এখানে গিয়ে একটা বড় হাতের এ দিয়ে বসায় দিছে। তো আমি যেহেতু শুরুতে বড় হাতের এ দিয়ে শুরু করে দিছিলাম, কারণ তোমাদের তো আগের বার আমি বড় হাতের এ দিয়েই করাইছি, তো এই জন্য বড় হাতের এ দিয়েই করাইছি। তারপরে লাস্টের দিকে এসে এই পুরা পার্টটাকে আমরা অন্য একটা রাশির কথা চিন্তা করতেছি, মানে এই পুরাটাকে আমরা তো আর এ দিয়ে প্রকাশ করলে হবে না, এই জন্য স্মল এ দিয়ে প্রকাশ করছি। প্রকাশ করার ব্যাপারটা ম্যান্ডেটরি না, এটা নিয়ে ভেজাল করো না। সো ওয়াই সমান সমান এ সাইন 2π/λ ইন্টু ভিটি। এই এটা কি আসলে ফিক্সড না, এটা ভেরিয়েবল। কার সাথে ভেরিয়েবল? এক্স এর সাথে সাথে এটা ভেরিয়েবল। বুঝছো? এ মানে বিস্তার, এ মানে বিস্তার। আচ্ছা বলো তো, এ মানে কার বিস্তার? এ মানে কার বিস্তার ভাইয়া? স্থির তরঙ্গের বিস্তার। স্থির তরঙ্গের বিস্তার এটা বললে কি আসলে সঠিক উত্তর হয়? ভাই স্থির তরঙ্গের বিস্তার বললে তো আসলে এটা হয় না। কারণ দেখো, স্থির তরঙ্গের উপরে প্রত্যেকটা কণা যেগুলো আছে তাদের প্রত্যেকের বিস্তার কি আসলে একই রকম? প্রত্যেকটা কণার বিস্তার কি একই রকম না, আলাদা আলাদা। সো যখন এটা বলছি বিস্তার, তখন আমাকে আগে বলে দিতে হবে এটা কোন কণার বিস্তার। যেই কণার সরণ চাও সেই কণার বিস্তার। সো এইখানে হচ্ছে ওয়াইটা হলো যে কণার, বা আমি এভাবে দেই যে বিস্তারটা যে কণার বিস্তার সেই কণার সরণ, যেই কণার বিস্তার সেই কণার সরণ। কথা ক্লিয়ার? এটা তুমি যে কণার বিস্তার বসাবা, অর্থাৎ এক্স এর মান একটা নির্দিষ্ট বসালে তো একটা বিস্তার পাবা। সো এটা যেই কণার বিস্তার হবে এটা সেই কণার সরণ নির্দেশ করবে। বুঝছো? গুড, ভেরি গুড। ক্যাপিটাল এ সমান সমান স্মল এ হবে কিনা 23? তামিম কি বলো এগুলা? ক্যাপিটাল এ সমান সমান স্মল এ, এটা কিসের কথা বলতেছো তুমি? ক্যাপিটাল এ সমান সমান স্মল এ, এটা হয়ে যেতে পারে, মানে আমি বুঝতে পারছি তুমি বলতেছো যে ভাইয়া কখনো কি এইটার যে বিস্তারটা সেইটাকে আসলে মূল যেই স্থির তরঙ্গে সেটার বিস্তারের সমান হবে কিনা। এটা হইতেই পারে, এটা হইতেই পারে, আমরা দেখবো, এটাও হওয়া সম্ভব, এটাও হওয়া সম্ভব তুমি যেটা বলছো। ঠিক আছে, ওটা আসবো, কোনো চিন্তা করো না। ওকে, সো আমরা এই পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। চলো একবার রিক্যাপ করে ফেলি, পুরাটা একবার রিক্যাপ করে ফেলি। সো আমরা বাম দিক থেকে ডান দিকে একটা তরঙ্গ যাচ্ছিল, সেই তরঙ্গের সমীকরণ এইটা।
ডান দিক থেকে বাম দিকে একটা তরঙ্গ আসছিল, সেই তরঙ্গের সমীকরণ এইটা। তাহলে যখন একটা তরঙ্গ আরেকটার উপরে উপরিপাতিত হবে তখন লব্ধি যেই সরণটা হবে সেটা কত হবে? দুইটা সরণের যোগফল, দুইটা সরণের লব্ধি। তাহলে y1 সমান এইটা, y2 সমান এইটা, দুইটাকে যদি যোগ করি তাহলে কিন্তু এই যোগফলটাই আমাদের একটা স্থির তরঙ্গের সমীকরণ নির্দেশ করছে। সো এটা তো অনেক বড়, এটাকে ছোট করার জন্য আমরা কি করলাম? ত্রিকোণমিতির সাহায্যে sin c + sin d এর ফর্মুলা বসালাম। বসানোর পরে আমরা এইরকম একটা সুন্দর সমীকরণ পেলাম। সো আমরা যখন এই y কি নির্দেশ করে আসলে? y কি নির্দেশ করে? y তো একটা স্পেসিফিক কণার সরণ নির্দেশ করে, তাই না? y একটা স্পেসিফিক কণার সরণ নির্দেশ করে, সময়ের সাথে সাথে সরণ নির্দেশ করে। সো আমাদের সময়ের যে ফাংশনটা আছে সাইন, এটাকে আমরা আলাদা রাখলাম, আর বাকি যারা আছে তাদেরকে একসাথে নিয়ে আসলাম। বাকি যে অংশটা আছে সেইটাকে আমরা বলছি ওই পার্টিকুলার কণাটার বিস্তার। কোন পার্টিকুলার কণাটার? ওই যে যেই এক্স এর মানটা বসাবা সেই এক্স দূরত্বে থাকা কণাটার বিস্তার হচ্ছে এ। আর খেয়াল করো এই যে অংশটুকু আছে না, এই অংশটুকু সাইনের সাথে গুণফল আকারে আছে, এবং এই অংশটা কি সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে? না। সো আমাদের কিন্তু বিস্তারটা, যে কোনো একটা কণার বিস্তার কিন্তু সময়ের সাথে সাথে চেঞ্জ হয় না, সময়ের সাথে সাথে একই রকম থাকে। সো আমাদের এইটা এক্স দূরত্বে থাকা কণার একটা বিস্তারকে নির্দেশ করছে, পুরো জিনিসটা বিস্তারকে নির্দেশ করছে। এবং ওই কণাটার সরণ যে কোনো সময় কত, সেই সময়টা বসালে আমরা কিন্তু y এর মানটা পেয়ে যাব। ভেরি গুড। তাহলে এই তো, তাহলে এটা হলো যে কণার বিস্তার সেই কণার সরণ। ঠিক আছে? দুইটা মিডিয়া এর ওয়েভ এর কি সুপারপজিশন হবে? মানে বুঝি নাই, এটা কি বললা বুঝি নাই। ওকে, মাধ্যম ডিফারেন্ট হলে কি হবে? আচ্ছা ভাই, মাধ্যম ডিফারেন্ট কেমনে হবে? মাধ্যম তো এখানে একটা মাধ্যমের উপরে দুইটা তরঙ্গ আসতেছে। মাধ্যম এখানে একটা মাধ্যমের উপর দুইটা তরঙ্গ আসতেছে। সো যদি বাতাস থেকে একটা তরঙ্গ সৃষ্টি হয়, ধরো পানির একটা অংশ নিয়ে তুমি চিন্তা করতেছো, সো বাতাস থেকে একটা তরঙ্গ আসলেও তো সেটা পানির মধ্যে এসে পড়তেছে ওই তরঙ্গটা। আবার পানির মধ্যে থেকে সৃষ্ট একটা তরঙ্গ যদি ওই রিজিয়নে আসে তাহলে তো সেটা পানির মাধ্যমেই আছে। তাহলে মাধ্যম তো এখানে আলাদা হওয়ার সুযোগ নাই। একটা মাধ্যমের একটা নির্দিষ্ট অংশে দুইটা তরঙ্গ এসে আপতিত হচ্ছে, মাধ্যম আলাদা হবে কেন? ক্লিয়ার, গুড। ওকে, তো ভাই মেইন সূত্র কোনটা? মেইন সূত্র আসলে মেইন সূত্র বলে কোনো কিছু নাই, তুমি এইটাকে মেইন সূত্র হিসেবে বিবেচনা করতে পারো। ঠিক আছে? মানে এটা কখনোই মেইন সূত্র বলে কিছু নাই, তুমি এটাকেও চাইলে মেইন সূত্র বলতে পারো, এটাকেও মেইন সূত্র বলতে পারো। এগুলো তো ডিরাইভড ফর্ম, তাই না? এটাকে আমরা এই ফর্মটাকে আমরা ছোট 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 করে নিই, ফাইনালি এই লাইনটা পাইছি। ঠিক আছে? ওকে ভাই, একই দিক থেকে হলে কি হবে? একই দিক থেকে হলে আমরা একটু আগে দেখছি না, বলো তো? আচ্ছা দেখি তো, দাঁড়াও, এবার একটু মেক সেন্স করবে তোমাদের। আরেকটা জিনিস বলে রাখি ভাই, দেখো প্রথম এই চ্যাপ্টারটা পড়তেছো, এই জন্য যে কোনো জিনিস প্রথম ধাক্কাতে যদি না বুঝো তাহলে এগুলা হতাশ হওয়ার কিচ্ছু নাই। একটু এই ক্লাসটাই একবার, দুইবার, তিনবার, চারবার একটু দেখো, সেকেন্ড বারই যদি দেখো তাইলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, দেখবা। আমি প্রমিস করলাম, যে কোনো জায়গায় যদি প্রশ্ন থাকে তাহলে ডিসকাশন গ্রুপে দিও। আর যদি কোনো জায়গায় কনফিউশন থাকে, এক কথা অনেকবার করে বলছি, যদি তাও কনফিউশন থাকে তাহলে একটু রেকর্ডটা আরেকবার দেখবা। কারণ ভাই আবারও বলতেছি, অনেক দিন পরে এই ক্লাসটা দেখতেছো, কারণ 4 নাম্বার ক্লাস অনেক আগে হয়ে গেছে, এই কারণে একটা ল্যাগ তৈরি হয়ে গেছে, পড়াশোনারও একটা ল্যাগ তৈরি হয়ে গেছে, প্লাস অনেক আগে পড়ছো, অনেক কিছুই ভুলে গেছো। সো এই কারণে আজকে অনেক কিছুই হয়তো বা মনে হতে পারে যে ভাই কঠিন কঠিন লাগতেছে, কি কি জানি এগুলা। কিন্তু যদি আগেরগুলা সিকোয়েন্স মেনটেন করে পড়ো, প্লাস এই জিনিসটা যদি আরেকবার দেখো, তুমি দেখবা অনেক কিছু নতুনভাবে আবার রিয়েলাইজ করতেছো, বুঝছো? সো এটার জন্য হতাশ হবে না। দেখো যে আমরা এখানে যেটা বলছিলাম, যদি দুইটা তরঙ্গ এখন একই দিক থেকে আসে, দেখো অপোজিট দিক থেকে আসলে কি হয়তো দেখছো একই জায়গায় তারা নাচানাচি করতেছে, কিন্তু যদি সেম ডিরেকশন থেকে আসে তাহলে দেখো এটা কিন্তু আর স্থির তরঙ্গ থাকলো না, এটা আরেকটা অগ্রগামী তরঙ্গ হয়ে গেল, যাদের বিস্তার এইটা ডাবল। বুঝতে পারছো? এবং এখানে একটা কণার দিকে তাকাও, এই একটা কণা কিন্তু উপরে উঠতেছে, নিচে নামছে, সর্বোচ্চ পজিশনে নামতেছে। সো এই প্রত্যেকটা কণার বিস্তার কিন্তু এখানে একই রকম। সো এটা স্থির তরঙ্গ হবে না, কারণ স্থির তরঙ্গের তো একটা স্পেসিফিক শর্ত আছে। ভাই এই স্পেসিফিক শর্তগুলা না হলে কি আমরা এইগুলা কাটাকাটি করে এত সুন্দরভাবে এরকম একটা ফর্ম আনতে পারতাম? পারতাম না। বুঝছো? হ্যাঁ, বিবর্ধিত ওয়েভ বলতে পারো। ঠিক আছে, বলো তো এগুলা কি মেক সেন্স করতেছে কিনা, যে আমাদের কি কারণে ভি সেম হইতে হবে, কি কারণে ল্যামডা সেম হতে হবে, তা না হলে তো আমরা এটা পাবো না। এইবার আসো, আমরা যে ভাইয়া বিস্তারটা দেখলাম না, আমরা যে বিস্তারটা দেখলাম না, এই বিস্তারটা নিয়ে আমরা একটু চলো গবেষণা করি। কেন গবেষণা করব বলো তো? কারণ বিস্তারের মধ্যেই কিন্তু কোনো কোনো পয়েন্টের বিস্তার হয় সর্বোচ্চ,
কোনো কোনো পয়েন্টের বিস্তার হয় সর্বনিম্ন, কোনো কোনো এক্স দূরত্বের কণার বিস্তার হয় শূন্য, কোনো কোনো এক্স দূরত্বের কণার বিস্তার হয় সর্বোচ্চ, সেগুলোকে আমরা বলি সুস্পন্দ বিন্দু, কোনটাকে আমরা বলি নিস্পন্দ বিন্দু। সো এই যে কোন কণাটার বিস্তার সর্বোচ্চ হবে, কোন কণাটার বিস্তার সর্বনিম্ন হবে, এইটা আমরা কিভাবে বুঝবো? সো খেয়াল করো, এখানে আমরা যে বিস্তারের সমীকরণটা পেয়েছি, এই যে এ যেটা পেয়েছি, এই এ সমান সমান কি 2 ক্যাপিটাল এ cos 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স, তাই না? সো তাহলে দেখো আমাদের এক্স এর মান যত চেঞ্জ হবে কজের ফাংশন তত চেঞ্জ হবে, এবং সেই অনুযায়ী কিন্তু কজ যখন ম্যাক্সিমাম তখন এও ম্যাক্সিমাম, কজ যখন মিনিমাম তখন এও কিন্তু মিনিমাম হবে। তাহলে দেখো আমরা এখান থেকে দেখে বুঝতে পারছি, সুতরাং cos 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স এর মান যখন সর্বোচ্চ তখন বিস্তার সর্বোচ্চ, তখন বিস্তার সর্বোচ্চ। তাহলে বলো তো, আমরা যখন এখান থেকে ধরো কজ, কারণ দেখো এইটার মান যদি সর্বোচ্চ হয় তাহলে কি এটার মান সর্বোচ্চ না? সো আমরা যদি এখান থেকে এভাবে লিখি যে আমাদের এর যে মানটা, এই এর মান সর্বোচ্চ কত হতে পারে? প্লাস মাইনাস 2a হতে পারে না? এর যে ম্যাক্সিমাম মানটা ভাইয়া, এর যে ম্যাক্সিমাম মান সেটা কি? এর ম্যাক্সিমাম মানটা কিন্তু প্লাস মাইনাস 2a হতে পারে। তাহলে তখন cos 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স এইটার মান কত হবে? প্লাস মাইনাস 1 যখন হবে তখনই কিন্তু এই বিস্তারের মানটা হবে সর্বোচ্চ। ভালো কথা, বলো তো দেখি, cos 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স সর্বোচ্চ মান আমরা কততে কততে পাই? cos 0 ডিগ্রির মান হয় 1, তারপরে cos 90 ডিগ্রির মান 1 না, cos পাই এর মান হয় 1, cos 2 পাই এর মান, cos 3 পাই এর মান। সো এইভাবে করে করে কিন্তু আমরা cos যদি n পাই হয় তাহলে কিন্তু cos এর মানটা ম্যাক্সিমাম আমরা পাবো। কথা ঠিক আছে কিনা? তাহলে দেখো 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স এইটা সমান সমান 0 হতে পারে, অথবা পাই হতে পারে, অথবা 2 পাই হতে পারে, অথবা 3 পাই হতে পারে, এরকম করতে করতে n পাই হতে পারে। তাহলে এক্স এর মানটা কত হচ্ছে একটু দেখি। এক্স এর মান হচ্ছে 0, 0 হলে হবে, দেখো আমরা কি করতেছি এখন, দুই পাশে ল্যামডা বাই 2 পাই দিয়ে গুণ দিয়ে দিচ্ছি। সো পাই পাই কাটাকাটি করলে এখানে আসছে ল্যামডা বাই 2 দূরত্বে হতে পারে। কি করছি বুঝতেছো? জাস্ট এক্স এর মান যদি নেই তাহলে ল্যামডা দিয়ে গুণ দিয়ে দিছি, 2 পাই দিয়ে সবাইকে ভাগ দিয়ে দিছি, তাহলে কি হয় দেখো 2 ল্যামডা বাই 2, ঠিক লিখলাম? হ্যাঁ ঠিক আছে, 2 ল্যামডা বাই 2, তারপরে আসলো পাই পাই কাটাকাটি করলে 3 ল্যামডা বাই 2 ডট ডট ডট, এখান থেকে পাই পাই কাটাকাটি করলে n ল্যামডা বাই 2, n ল্যামডা বাই 2, ঠিক আছে, n ল্যামডা বাই 2। এখন তার মানে দেখো এখান থেকে দেখছি যে আমরা বিস্তার যখন ম্যাক্সিমাম পাবো, বিস্তার ম্যাক্সিমাম কোন কোন পয়েন্টে পাবো? এক্স এর মান যখন 0 তখন বিস্তার সর্বোচ্চ পাবো, এক্স এর মান যখন ল্যামডা বাই 2 দূরত্বে তখন আমরা সর্বোচ্চ বিস্তার পাবো, যখন 2 ল্যামডা বাই 2, যখন 3 ল্যামডা বাই 2, যখন n ল্যামডা বাই 2 তখন আমরা বিস্তারগুলা কিন্তু ম্যাক্সিমাম পাবো। ভাইয়া এক্স বুঝতাছি না, এক্স বুঝতাছি না। এই এক্স মানে কি ছিল? এক্স মানে কি ছিল? সাম্যাবস্থান থেকে বা একটা রেফারেন্স পয়েন্ট থেকে যে কোনো একটা কণার দূরত্ব, সেটা হচ্ছে ছিল এক্স। তো আমরা বের করতে চাচ্ছি, দেখো এই যে যেমন এই গ্রাফটার দিকে একটু খেয়াল করো, এই যে ভিডিওটার দিকে একটু খেয়াল করো, এইখানে বলো তো এক একটা এক্সের কণার জন্য, এক একটা এক্স মানে এক একটা দূরত্ব, এক একটা দূরত্বের কণার বিস্তার কি এক এক রকম না? যেমন এই কণাটার বিস্তার যতটুকু, এই কণার বিস্তার কি ততটুকু না আরো বেশি? এই কণার বিস্তার কি আরো কম? এই কণার বিস্তার কি তার থেকে কম? তো এক একটা দূরত্বের কণার কিন্তু বিস্তারটা এক এক রকম, ঠিক আছে?
এক একটা কণার বিস্তার কিন্তু এক এক রকম। সো ওইটাই আমরা বের করতে চাই যে কত দূরত্বে কণাগুলার বিস্তার সর্বোচ্চ হবে, কত কত দূরত্বে কণাগুলার বিস্তারটা সর্বোচ্চ হবে। ঠিক আছে, তাহলে দেখো এইটাই কি, এই মনোযোগ দাও, এইটাই কি বিস্তার ছিল না? এইটাই কি বিস্তার ছিল না? সো এইটার মান কখন ম্যাক্সিমাম হবে? এইটার মান কখন ম্যাক্সিমাম হবে বলো? এই টুয়াইজে, এটা তো ফিক্সড, এটা তো ফিক্সড। এটার মান ম্যাক্সিমাম কখন হবে? যখন কজের মান ম্যাক্সিমাম হবে তখন না? এর মান কখন ম্যাক্সিমাম হবে? যখন এইটার মান ম্যাক্সিমাম হবে তখনই তো, নাকি? তাহলে বলো তো কজের মান কখন ম্যাক্সিমাম হয় ভাই? কজের মান কখন ম্যাক্সিমাম হয়? কজের মান যখন সর্বোচ্চ তখনই বিস্তার সর্বোচ্চ। সো কজের মান ম্যাক্সিমাম হতে পারে +-1, ঠিক আছে, +-1। তাহলে দেখো তো +-1, এই কজের মান +-1 কখন হয়? cos 0 ডিগ্রির মান যখন cos 0 ডিগ্রির মান 1, cos পাই এর মান -1, cos 2 পাই এর মান আবার কত? +1, cos 3 পাই এর মান আবার কত? -1। সো তাহলে কজের যে ভ্যালুগুলা বলো তো, +1 +-1 কজের মান কখন হয়? cos 0 ডিগ্রিতে প্লাস, cos পাই হলে -1, cos 2 পাই হলে +1, cos 3 পাই হলে -1, এইভাবে করে পাইয়ের গুণিতক যেগুলো আছে সেই অনুযায়ী কিন্তু আমাদের +-1টা আমরা পাই। ভাইয়া এই লাইনটা কি সবাই বুঝছো কিনা এইটুকু আগে একটু জানাও, পরের লাইনে আমি আসছি। বলো এই লাইনটা বুঝছো কিনা আগে একটু জানাও তো, জানাও তো, এই সাইফুল্লাহ জানাও। প্লাস মাইনাস কেন? আরে ভাই বিস্তার যেটা উপরে গেলে প্লাস, নিচে গেলে মাইনাস, সো এই কারণে আমরা প্লাস মাইনাস দিয়ে হিসাব করছি। বলো এই পর্যন্ত কোনো সমস্যা নাই? ভেরি গুড, বুঝছি। 2a এর বিষয়টা বুঝো নাই? কোন জায়গাটায় বুঝো নাই 2a? 2a এটা কেন বুঝো নাই? এই যে 2a কোত্থেকে আসছিল? এই যে 2a সহজেই পার্টটা, এটাই তো আমাদের বিস্তারের অংশটা। তো আমাদের y এর যে মানটা সেখানে ভ্যারিয়েবল কি এর জন্য হচ্ছে, মানে এ কি পরিবর্তন হয়? এ তো পরিবর্তন হয় না। 2 এটা তো আমাদের ওই যে যোগফল থেকে আসছিল, 2 sin c + d/2 c - d/2 এখান থেকে আসছিল। সেখানে cos 2 π/λ × x। সো আমাদের এই পুরা অংশটা নিয়েই তো বিস্তার, বুঝছো? এই ডিরাইভেটিভ পরে, ওগুলো আলাদা বাদ, চয়ন এর মধ্যে ঝামেলা করুন। আগে সহজ জিনিস বুঝতেছে না, কঠিন জিনিস নিয়ে লাফালাফি করতেছে। ভাই এক্স এর ভ্যালুগুলো কেমনে আনছে বুঝতেছি না। হ্যাঁ ওইটাতে আসতেছি, আগে ভাই এইটুকু বুঝছি কিনা আগে বলো। এইটুকু সবাই বুঝছি তো, যে যখন আমাদের cos 2π/λ x এর মান সর্বোচ্চ তখন বিস্তার সর্বোচ্চ। তো তাহলে এইটার মান যখন সর্বোচ্চ হয়, সর্বোচ্চ কত হয়? +-1 হতে পারে সর্বোচ্চ মান। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাইলে দেখো আমরা এইবার এই লাইনটা থেকে এই লাইনে কেমনে আসলাম, এটাই তো ঝামেলা। সো বলো তো কজের ভিতরে এইরকম অ্যাঙ্গেল যদি থাকে +-1 তখন হতে পারে যখন অ্যাঙ্গেলের মান 0 ডিগ্রি, বা যখন অ্যাঙ্গেলের মান পাই, যখন অ্যাঙ্গেলের মান 2 পাই, যখন অ্যাঙ্গেলের মান 3 পাই, যখন অ্যাঙ্গেলের মান n পাই, সেই সময় কিন্তু কজের মান +-1 হবে। তাহলে এইটার মান যদি কজ এটার মান যদি +-1 হয়, তাহলে আমরা এখানে জাস্ট ওইটাই লিখছি যে কজের কোন কোন ভ্যালুর জন্য কজের মান সর্বোচ্চ হয়। সো 0-র জন্য, পাইয়ের জন্য, 2 পাইয়ের জন্য, 3 পাইয়ের জন্য, n পাইয়ের জন্য। সো তার মানে দেখো যদি আমাদের এই যে 2π/λ × x এই কোণের মানটা 0 ডিগ্রি হয়, এই কোণের মানটা পাই হয়, এই কোণের মানটা 2 পাই হয়, 3 পাই হয়, তাহলে কিন্তু আমরা সর্বোচ্চ বিস্তারটা পাবো, বা +-1 কজের সর্বোচ্চ মানটা পাবো। আর কজের সর্বোচ্চ মান পেলেই তো আমরা এটা সর্বোচ্চ পাবো, ঠিক না? তাহলে খেয়াল করো, তাহলে খেয়াল করো আমরা এখান থেকে 2π/λ × x এর মান 0 বললাম, পাই বললাম, 2 পাই বললাম, 3 পাই বললাম, n পাই বললাম। কারণ তোমার এগুলা নিয়ে অনেক হিজিবিজি লাগতেছে, তাই তো? সো একটা কাজ করি চলো, 2π/λ × x সমান সমান জাস্ট n পাই বসালাম। হ্যাঁ, n এর মান 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, যে কোনো কিছু হতে পারে। ভালো কথা। তাহলে ভাই x এর মান কত পাই বলো তো? x এর মান আসছে পাই পাই কাটাকাটি করলে n λ/2। ঠিক আছে, দেখো তো এই যে ল্যামডাটা দিয়ে গুণ দিয়ে দিলাম, পাই পাই কাটাকাটি করে দিলাম, n λ/2, এটা হলো x এর মান। ঠিক আছে,
গুড। সো তাহলে এক্স এর মান যদি ল্যামডা এন ল্যামডা বাই টু হয়, এন ল্যামডা বাই টু হয়, বলো তো আমরা যদি উপরে নিচে এবার 2 দিয়ে গুণ করি তাহলে এখানে কি আসে, 2n ল্যামডা বাই 4। দেখো 2 দিয়ে গুণ করছি, এটা বুঝছো কিনা, কেন গুণ করছি পরে আসতেছি। n ল্যামডা বাই 2, নিচে 2 দিয়ে গুণ করছি, 2 দুগুণে 4 হয়ে গেছে, উপরে 2 দিয়ে গুণ করছি, 2n হয়ে গেছে। সো এখন এই যে গুণিতকটা না, এটা একটা স্পেশাল টাইপের গুণিতক। বলতো যে কোনো একটা সংখ্যাকে তুমি যদি 2 দিয়ে গুণ করো, সেই সংখ্যাটা কি জোড় সংখ্যা হয়ে যায় না? তাহলে আমরা বলতে পারি দেখো যে ল্যামডা বাই 4 এর এইটা কিন্তু একটা স্পেশাল টাইপের গুণিতক। কি ধরনের গুণিতক এটা? জোড় গুণিতক। এটা একটা জোড় গুণিতক। সো আমরা যদি দেখি যে ল্যামডা বাই 4 এর জোড় গুণিতক দূরত্বে, জোড় গুণিতক দূরত্ব পরপর, জোড় গুণিতক দূরত্ব পরপর সুস্পন্দ বিন্দু পাওয়া যাবে, সুস্পন্দ বিন্দু পাওয়া যাবে। দেখো কথা ক্লিয়ার আছে কিনা, যে আমরা এক্স এর মান ধরো যখন 0 হলো তখন আমাদের কজের মান সর্বোচ্চ, অর্থাৎ আমরা একটা সুস্পন্দ বিন্দু পাবো। এক্স এর মান এন এর মান যখন 1, এন এর মান যখন 1 তখনও আমরা কি একটা সর্বোচ্চ বিন্দু পাবো না? এন এর মান যখন 2 তখনও কিন্তু আমরা একটা সর্বোচ্চ বিন্দু পাবো বা সুস্পন্দ বিন্দু পাবো, যেটা বলছিলাম। সো আমাদের এই এক্স এর মানটা যদি বা এই দূরত্বটা যদি ল্যামডা বাই 4 এর জোড় গুণিতক হয়, এই যে 2n মানে কি বোঝাচ্ছি, 2n মানে কি, 2n মানে হচ্ছে জোড় গুণিতক, এইটা মানে বোঝায় জোড় গুণিতক। সো জোড় গুণিতক দূরত্বগুলাতে কিন্তু আমরা সুস্পন্দ বিন্দু পেতে থাকবো। ঠিক আছে, সুস্পন্দ বিন্দু পেতে থাকবো। সুস্পন্দন কি? সুস্পন্দন মানে হচ্ছে ওই যে সর্বোচ্চ বিস্তারে যেগুলা দুলছিল, সর্বোচ্চ বিস্তারে যেগুলা দুলছিল। সো বলো তো এই জিনিসটা একটু খেয়াল করো তো, এ ম্যাক্সের মান আসতেছে 2a, এ ম্যাক্সের মান হচ্ছে 2a। কে বলতে পারবা এ মানে কি ছিল? মূল তরঙ্গের বিস্তার না? তাহলে 2a মানে কি? মূল তরঙ্গের বিস্তারের ডাবল। সো সুস্পন্দ বিন্দুতে কিন্তু যেই টোটাল বিস্তারটা হবে সেটা হচ্ছে মূল তরঙ্গের বিস্তারের দ্বিগুণ, মেইন ওয়েভের দ্বিগুণ। ঠিক আছে, মেইন ওয়েভের দ্বিগুণ। ঠিক আছে, এইবার আসো আমরা নিস্পন্দ বিন্দুটা দেখি। বলতো নিস্পন্দ বিন্দুর জন্য যদি আমরা পেতে চাই কোন কোন দূরত্বে নিস্পন্দ বিন্দু পাবো, নিস্পন্দ বিন্দুর ক্ষেত্রে বলতো বিস্তার কত হতে হবে? নিস্পন্দ বিন্দুর ক্ষেত্রে বিস্তারের মান কত হতে হবে বলতো? সবাই বলতো বিস্তারের মান কত হতে হবে? 0। ভেরি গুড, বিস্তারের মান হইতে হবে 0। তার মানে আমাদের তো ভাইয়া এ সমান সমান সমীকরণ ছিল, বিস্তারের সমীকরণ ছিল টুয়াইস এ কস 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স, এটাই তো ছিল আমাদের বিস্তারের সমীকরণ। তাহলে এটার মান 0 হবে কখন? এর মান কি 0? এই মূল তরঙ্গের বিস্তার কি 0? না। তাহলে এটা কখন 0 হবে? যখন এই পার্টটার মান 0 হবে। তাহলে দেখি আমাদের এখান থেকে দেখো, যখন cos 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স সমান সমান 0, তখন এ কিন্তু 0। তাহলে এটা কখন 0 হবে? cos 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স এটা সমান কখন 0 হবে? দেখো cos 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স সমান সমান, আমরা জানি cos যখন পাই বাই 2 হবে তখন 0 হয়, cos 3 পাই বাই 2 যখন তখন 0 হয়, cos 5 পাই বাই 2 যখন তখন 0 হয়। এভাবে করতে করতে cos টুয়াইস n প্লাস 1 পাই বাই 2 যখন তখন কিন্তু এটা 0 হয়। বুঝছো? cos 90, cos 270, তারপরে 360 এর পরে কত? 450। সেরকম পাই বাই 2, 3 পাই বাই 2, 5 পাই বাই 2, বা দেখো টুয়াইস n প্লাস 1 পাই বাই 2। টুয়াইস n প্লাস 1 মানে কি, যে বিজোড় সংখ্যাটাকে বোঝাচ্ছি। তাইলে এখন দেখো আমরা বের করতে চাই কোন কোন দূরত্বে কজের মানটা আমরা সর্বোচ্চ পাবো, সর্বনিম্ন পাবো। তাহলে এখান থেকে 2 পাই বাই ল্যামডা, 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স, এইটার মান যখন টুয়াইস n প্লাস 1 পাই বাই 2 হবে,
তখনই কিন্তু আমরা এই যে এই অংশটার মান যখন এই যে এই অংশটার মান যখন এরকম জেনারেলাইজড ফরম্যাটে থাকবে তখনই কিন্তু আমরা সবচেয়ে কম বিস্তার পাবো। তাহলে এখান থেকে কি আসে দেখো, এক্স এর মান যদি নিয়ে আসতে চাও পাই পাই কাটাকাটি হয়ে গেল, তাহলে এক্স এর মান আসে টুয়াইজ এন প্লাস ওয়ান ল্যামডা বাই ফোর। তাহলে দেখো কত দূরত্ব, মানে কত এক্স পর পর তুমি একটা নিস্পন্দ বিন্দু পাবা। উত্তর হচ্ছে ল্যামডা বাই 4 এর বিজোড় গুণিতক পরপর, ল্যামডা বাই 4 এর বিজোড় গুণিতক দূরত্ব পরপর, বিজোড় গুণিতক দূরত্বে নিস্পন্দ বিন্দু পাওয়া যাবে, নিস্পন্দ বিন্দু পাওয়া যাবে। কথা বুঝছো? ল্যামডা বাই 4 এর জোড় গুণিত দূরত্বগুলোতে সুস্পন্দ বিন্দু পাবো, আর বিজোড় গুণিতক দূরত্বগুলোতে আমরা নিস্পন্দ বিন্দু পাবো। ঠিক আছে? দেখো এই কথা ক্লিয়ার আছে কিনা। ল্যামডা বাই 4 এর জোড় গুণিতক দূরত্ব পরপর সুস্পন্দ বিন্দু পাওয়া যাবে এবং বিজোড় গুণিতক দূরত্ব পরপর নিস্পন্দ বিন্দু পাওয়া যাবে। চলো তাহলে এবার আমরা একটু মিলাই আসি, যা পড়লাম এটা কি আসলেই সত্যি কিনা, যা পড়লাম এইটা কি আসলেই সত্যি কিনা। সেম ডিরেকশনে না অপোজিট ডিরেকশনে আমরা এবার যাব। সো দেখো আমাদের পজ দেই, হ্যাঁ দুইটা ওয়েভই দেখবো। আচ্ছা দেখো, না থাক দুইটা ওয়েভ, এটা বুঝছো তো, এই যে হ্যাশ দিয়ে যেটা দিছে ওইটা হলো উপরের ওয়েভটা নিচের ওয়েভটা দুইটার যোগফল দেখাচ্ছে। তো আমাদের এটা দরকার নাই, দুইটা ওয়েভ দেখা দরকার নাই। খেয়াল করো, আমরা আগে প্লে দিয়ে দিই। দেখো আমাদের খেয়াল করো, সাপোজ যেহেতু আমরা যেই সমীকরণটা শুরু করছি সেখানে জিরোতে ছিল সুস্পন্দ বিন্দু, জিরোতে ছিল হচ্ছে সুস্পন্দ বিন্দু। তো আমরা যদি এইটাকে রেফারেন্স ধরি, এই পয়েন্টটাকে যদি আমরা রেফারেন্স ধরি, কারণ আমাদের জিরোতে ছিল সুস্পন্দ বিন্দু, এক্স এর মান জিরোতে আমরা সুস্পন্দ বিন্দু ধরছিলাম, তাহলে বলো তো ল্যামডা বাই 4 যে দূরত্বটা, দাঁড়াও এটা পজ না করলে বুঝবা না, একটু পজ করি। দেখো বলো তো এখানে ল্যামডা কোনটা, দাঁড়াও দুইটা ওয়েভই একসাথে আসুক, না দাঁড়াও আমি এখানে স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম, ওকে হ্যাঁ ঠিক আছে। দেখো এখানে বলো তো এই পয়েন্ট থেকে এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যেই দূরত্বটা, এই দূরত্বটা কি 1 ল্যামডা না? এই দূরত্বটা 1 ল্যামডা না? এই যে এখান থেকে এই পর্যন্ত যেই দূরত্ব এটা তো 1 ল্যামডা। তাইলে এই অর্ধেক দূরত্ব কতটুকু? ল্যামডা বাই 2। এই ল্যামডা বাই 2 এর অর্ধেক দূরত্ব কতটুকু? ল্যামডা বাই 4। তাহলে খেয়াল করো, যদি আমরা ধরো ভাইয়া এইটাকে আমরা আমাদের রেফারেন্স হিসাবে চিন্তা করলাম, এটা আমাদের x সমান সমান 0 মনে করো, এইটা হলো x সমান সমান 0, এটা হলো x সমান সমান 0। তাহলে দেখো এই x সমান সমান 0 থেকে ল্যামডা বাই টোটাল ল্যামডা দূরত্ব কতটুকু বলো তো? টোটাল ল্যামডা দূরত্ব এখান থেকে এতটুকু, এই যে পিক টু পিক এখান থেকে এই পর্যন্ত যেই দূরত্ব এটা কিন্তু একটা ল্যামডা দূরত্ব। তাহলে এটা যদি ল্যামডা দূরত্ব হয় তার অর্ধেক দূরত্ব কোনটা? এ দেখো অর্ধেক দূরত্ব হচ্ছে এই যে এটা অর্ধেক দূরত্ব, এখান থেকে এটার পুরাটা হলো ল্যামডা, তার অর্ধেক কত? ল্যামডা বাই 2। এই দূরত্বটা হচ্ছে ভাইয়া ল্যামডা বাই 2। বলো তো ল্যামডা বাই 2 কে কি বলা যায়? ল্যামডা বাই 4 ইন্টু 2, অর্থাৎ ল্যামডা বাই 4 এর জোড় গুণিতক। তুমি দেখো এখান থেকে ল্যামডা বাই 4 দুইটা পরে, বা এই পুরাটা ছিল 1 ল্যামডা, তার অর্ধেক যেই দূরত্বটা আছে এইটুকু তো ল্যামডা বাই 2। সো খেয়াল করো এই দূরত্ব থেকে ল্যামডা বাই 2 দূরত্বে আমরা একটা সুস্পন্দ বিন্দু পাচ্ছি, আবার ল্যামডা বাই 2 দূরত্বে আবার একটা সুস্পন্দ বিন্দু পাচ্ছি, আবার ল্যামডা বাই 2 দূরত্বে আরেকটা সুস্পন্দ বিন্দু পাচ্ছি,
আবার λ/2 দূরত্বে আরেকটা সুস্পন্দ বিন্দু পাচ্ছি, এবং λ/2 দূরত্ব মানে কত? λ/4 এর জোড় গুণিতক। তাহলে বলো তো এই সুস্পন্দ বিন্দুটা ক্লিয়ার হয়েছে কিনা? সুস্পন্দ বিন্দু ক্লিয়ার। এবার আসো নিস্পন্দ বিন্দুর কথা দেখি। বলো তো এখানে নিস্পন্দ বিন্দু কোনটা? নিস্পন্দ বিন্দু হলো গিয়ে এইটা, এইটা হলো গিয়ে আমাদের নিস্পন্দ বিন্দু। নিস্পন্দ বিন্দু তাহলে দেখো আমাদের এই টোটালটা ছিল ল্যামডা, পুরাটুকু হচ্ছে ল্যামডা, এই ল্যামডার যে অর্ধেক দূরত্বটা সেইটা হচ্ছে λ/2, এইটুকু হলো λ/2, এই পুরাটুকু ছিল λ/2, তার যে অর্ধেক দূরত্ব এইটা হচ্ছে আমাদের λ/4। ঠিক আছে, এইটা হচ্ছে 1 λ/4, এইটুকু হলো 1 λ/4। তার মানে দেখো এইটাকে তুমি যদি গ্রাউন্ড ধরো, এইটুকু হলো 1 λ/4, এইটুকু হলো 2 λ/4, এইটুকু আবার 3 λ/4, এইটুকু আবার 4 λ/4। কথা কি বুঝছো? আবার দেখো, খেয়াল করো, এইটাকে তুমি যদি 0 ধরো তাহলে এখান থেকে এইটুকু হলো 1 λ/4, 1 λ/4, এখান থেকে এই পর্যন্ত যেটা এইটুকু হচ্ছে 2 λ/4, এখান থেকে এই পুরো এইটুকু যেটা সেটা হচ্ছে 3 λ/4, আর এখান থেকে এই পর্যন্ত যেটা সেটা হচ্ছে আমাদের 4 λ/4। তো বলো তো 1 λ/4 যেটা, সেখানে আমরা একটা নিস্পন্দ বিন্দু পাইছি, এবং 3 λ/4, দেখো λ/4 এর বিজোড় গুণিতক, এখানেও আমরা একটা নিস্পন্দ বিন্দু পাইছি। সো তার মানে λ/4 এর যে বিজোড় গুণিতকগুলো আছে, λ/4 এর যে বিজোড় গুণিতকগুলো আছে সেইখানে আমরা নিস্পন্দ বিন্দু পাবো, এবং যেখানে আমাদের λ/4 এর জোড় গুণিতকগুলো থাকবে সেইগুলোতে আমরা সুস্পন্দ বিন্দু পাবো। ঠিক আছে, যদি x এর মান 0তে সুস্পন্দ বিন্দু হয় তাহলে সেক্ষেত্রে λ/4 এর জোড় গুণিতক দূরত্ব পরপর সুস্পন্দ বিন্দু পাওয়া যাবে, এবং λ/4 এর বিজোড় গুণিতক পরপর নিস্পন্দ বিন্দু পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে আসো আমরা একটু বৈশিষ্ট্যগুলো একটু মিলাই নেই। যে বৈশিষ্ট্যগুলো আছে বৈশিষ্ট্যগুলো আমরা চলো একটু মিলাই নিই। তার আগে দেখো সুস্পন্দ বিন্দু সংজ্ঞা কি। স্থির তরঙ্গের উপরস্থ যে সকল বিন্দুতে কণার স্পন্দনের বিস্তার সর্বাধিক হয়, অর্থাৎ কণার সরণ সর্বোচ্চ হয়, সে সকল বিন্দুকে সুস্পন্দ বিন্দু বলে। আর নিস্পন্দ বিন্দু কি? স্থির তরঙ্গের উপরস্থ যে সকল বিন্দুতে কণার কোনো বিস্তার নেই, অর্থাৎ কণার সরণ শূন্য হয়, সে সকল বিন্দুকে নিস্পন্দ বিন্দু বলে। ঠিক আছে, ওকে, গেল। এবার দেখো আমরা যদি এটা একটু রিডিং পড়ি, বইতে আছে, একটু দেখে নাও। কথাগুলো প্রত্যেকটাই আমরা অলরেডি জানি। স্থির তরঙ্গের তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ পাদ অথবা সংকোচন এবং প্রসারণ একযোগে সামনের দিকে অগ্রসর হয় না। সামনের দিকে অগ্রসর হয়, স্থির তরঙ্গ হয় না। মাধ্যমের একটা সীমিত অঞ্চলেই এরা পর্যায়ক্রমে উৎপন্ন হয় এবং বিলুপ্ত হয়। বুঝছি তাহলে? তরঙ্গের বিভিন্ন বিন্দুতে কম্পনের বিস্তার বিভিন্ন, এটা দেখছি আমরা। তরঙ্গের বিভিন্ন বিন্দুতে কম্পনের বিস্তার বিভিন্ন রকম হয়। দেখো এটা কিন্তু অবজেক্টিভের ক্ষেত্রে বলে নিচের কোনটা সত্য, সেগুলোর জন্য কিন্তু লাগবে। তরঙ্গের বিভিন্ন বিন্দুতে কম্পনের বিস্তার বিভিন্ন। যে সকল বিন্দুতে কম্পনের বিস্তার শূন্য ওই সকল বিন্দুকে বলে নিস্পন্দ বিন্দু, আর যে সকল বিন্দুতে বিস্তার সর্বোচ্চ সে সকল বিন্দুকে বলে সুস্পন্দ বিন্দু। নিস্পন্দ বিন্দু ছাড়া অন্য সকল স্থানে কণাগুলো সরল সন্ধিত স্পন্দন গতি লাভ করে। সো নিস্পন্দন বিন্দু ছাড়া অন্য সকল কণাগুলা কি সরল সন্ধিত স্পন্দন স্পন্দিত হয়। ঠিক আছে, ডান। ওকে, সুস্পন্দ বিন্দুর কণার বিস্তার তরঙ্গ সৃষ্টিকারী মূল তরঙ্গস্থিত কণার বিস্তারের দ্বিগুণ হয়। দেখো এটা বুঝছো কিনা? সুস্পন্দ কণার বিস্তার কত হয়? 2a হয় না? এই যে তরঙ্গ সৃষ্টিকারী মূল তরঙ্গস্থিত কণার বিস্তারের দ্বিগুণ হয়, অর্থাৎ ওই যে স্মল a সমান 2 ইন্টু ক্যাপিটাল A, এটার কথা বলছি। ঠিক আছে, পরপর দুইটা নিস্পন্দ বিন্দুর মধ্যস্থিত সব কণাগুলোর সরণ একই দিকে হয়। কি বললো? পরপর দুইটা নিস্পন্দ বিন্দুর মধ্যস্থিত সবগুলা কণার সরণ একই দিকে হয়। আচ্ছা দেখি তো এটা আসলে ঠিক কিনা। দেখো দুইটা নিস্পন্দ বিন্দু ছিল না? এই দেখো এইটা একটা নিস্পন্দ বিন্দু ছিল, এইটা একটা নিস্পন্দ বিন্দু। আমাদেরকে বলছে দুইটা নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী যে সকল কণা আছে প্রত্যেকের সরণ একই দিকে হয়। যখন এটা আবার উপরের দিকে উঠে যাবে তখন দেখো এই যে প্রত্যেকটা কণার সরণ একই দিকে হচ্ছে, প্রত্যেকটা কণার সরণ একই দিকে হচ্ছে। পরপর দুইটা নিস্পন্দ বিন্দুর মধ্যস্থিত সবগুলা কণার সরণ একই দিকে হয়। এরূপ অংশকে বলা হয় ফাঁস বা লুপ। এটা গুরুত্বপূর্ণ, সামনে এটা কাজে লাগবে। সো এটা হচ্ছে লুপ বলে। এই যে অংশটা এটাকে বলে লুপ, এইটাকে বলে হচ্ছে
লুপ। আচ্ছা বলো তো, তোমাকে যদি প্রশ্ন করা হয় যে পরপর দুইটা নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত, তুমি এই একটা লুপ, যেহেতু একটা লুপ, দুইটা লুপ হলে তো ল্যামডা দূরত্ব, একটা লুপ, তাহলে বলো তো দূরত্ব কত হবে? λ/2। সো এই λ/2 তুমি এভাবেও চিন্তা করতে পারো। দেখো আমরা দেখছি বিজোড় λ/4 দূরত্বে এক একটা নিস্পন্দ বিন্দু থাকে, তাহলে মনে করো 5 λ/4 দূরত্বে একটা নিস্পন্দ বিন্দু, আর একটা হলো 7 λ/4 দূরত্বে আরেকটা নিস্পন্দ বিন্দু। তাইলে আমাদের পরপর দুইটা নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? যদি 7 λ/4 থেকে 5 λ/4 এটাকে যদি বাদ দাও, তাহলে কি থাকে? 2 λ/4, অর্থাৎ λ/2, অর্থাৎ পরপর দুইটা নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব দেখো λ/2ই কিন্তু আসে। ঠিক আছে, পরপর দুইটা নিস্পন্দ বিন্দু বা পরপর দুইটা সুস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিন্তু λ/2, এবং এই λ/2 যেটা, সেটাকে কিন্তু আমরা বলছি এক লুপ। এই যে এখান থেকে এই পর্যন্ত, বা পরপর দুইটা নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে আমরা বলছি এক লুপ। ওকে, পাশাপাশি দুইটা নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী সব কণাই সমান দশায় থাকে। সমান দশায় থাকে, এই কথাটার মানে কি বোঝাচ্ছে? সমান দশা মানে কি ছিল মনে আছে? দশা মানে ছিল কোণ। দশা মানে ছিল কোণ, অর্থাৎ বলছে যে এখানে মাঝখানে যতগুলা কণা আছে সবাই নাকি একই দশায় আছে, সবার কোণ নাকি একই রকম। দেখো এটা বুঝতে গেলে তোমাকে কি বুঝতে হবে বলো তো, প্রত্যেকটা কণার করসপন্ডিং যে বৃত্তাকার গতি, সেই বৃত্তাকার কণার ব্যাসার্ধ কি একই রকম নাকি আলাদা আলাদা? এই কণাটার যে করসপন্ডিং বৃত্তাকার গতি, সেই বৃত্তাকার গতির জন্য যে গোলকটা আমরা পাবো বা যে বৃত্তটা আমরা পাবো, এই কণাটার স্পন্দনের জন্য যে বৃত্তটা, সেই বৃত্তটা কি সেম ব্যাসার্ধের হবে? সেম ব্যাসার্ধের হবে? এটা কি একটু বড় ব্যাসার্ধের হবে না বলো তো? কারণ কি, এটার বিস্তার তো বড় আর এটার বিস্তার তো ছোট। এই যে পর্যাবৃত্ত গতির সাথে একটু মিলাও, যেটা সরলসন্ধিত স্পন্দনে স্পন্দিত হয় তার করসপন্ডিং বৃত্তাকার গতির যে সাইজটা, সেই সাইজটা কেমন হবে, আর এইটার সাইজটা কত বড় হবে? সো দুইটার কিন্তু বৃত্তাকার গতির যে সাইজ, সেই গতির সাইজ কিন্তু আলাদা, কিন্তু দুইটা দেখো একই সময়ে কিন্তু সর্বোচ্চ বিস্তারে পৌঁছাচ্ছে, একই সময় তারা সাম্যাবস্থায় আসছে, একই সময় সর্বনিম্ন বিস্তারে পৌঁছাচ্ছে, একই সময় সাম্যাবস্থা, আবার একই সময় কিন্তু সর্বোচ্চ বিস্তারে যাচ্ছে। তার মানে কি, তাদের যে কোণটা, সেই কোণের পরিমাণ কি প্রত্যেকটার একই রকম না? প্রত্যেকটার কোণ সেম না? কারণ কোণ যদি সেম না হতো, তাহলে কিন্তু তারা একই সময় সর্বোচ্চ বিন্দু, একই সময়ে সর্বনিম্ন বিন্দু, একই সময় সাম্যাবস্থানে থাকতো না। সো তাহলে ওইটাই বলছে কোণ মানেই তো দশা। তাহলে দেখো পাশাপাশি দুইটা নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী সব কণাই সমান দশায় থাকে। ক্লিয়ার? তাইলে পরপর দুইটা লুপের কণাগুলার সরণ বিপরীত দিকে হয়। পরপর দুইটা লুপের কণার সরণ বিপরীত দিকে হয়। দেখি তো এটা আসলে ঠিক কিনা বলতো। আমরা যদি এটা দেখি, দেখো পরপর দুইটা লুপ, এই যে এইটা একটা লুপ, এইটা আর একটা লুপ, বলতো পরপর দুইটা লুপ, প্রথম লুপ আর দ্বিতীয় লুপ, প্রথম লুপের কণাগুলা যেদিকে সরণ হয়েছে, দ্বিতীয় লুপের কণাগুলার সরণ কি একই দিকে না অন্যদিকে? অন্যদিকে। প্রথম লুপের এটা একটা লুপ, তারপরের লুপ এইটা, প্রথম লুপের কণাগুলার সরণ যেই দিকে, দ্বিতীয় লুপের কণাগুলার সরণ কি উল্টা দিকে। তারপরের লুপের যেই কণাটা, তার সরণ এটার উল্টা দিকে, তারটা আবার এটার উল্টা দিকে। সো এটাই আমাদের এখানে বলছে যে আমাদের পরপর দুইটা লুপের কণাগুলোর সরণ বিপরীত দিকে হয়। ডান। স্থির তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক মূল তরঙ্গের যে কোনো একটা তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্কের সমান হয়। দেখো তো, স্থির তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য আর মূল তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সেটা নাকি সেম হয়। আসলেই সেম কিনা দেখি বলো তো। এইখানে যেমন দেখো আমাদের মূল তরঙ্গ ছিল এইটা, এই মূল তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কতটুকু? এখান থেকে এতটুকু না, এখান থেকে এতটুকু। সো বলো তো, আমাদের যে স্থির তরঙ্গটা আছে, সেই স্থির তরঙ্গটারও কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য একেবারে একই রকম। ঠিক আছে, স্থির তরঙ্গটারও তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু একই রকম। তাহলে মূল তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য যা, স্থির তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যটাও কিন্তু একেবারে সেম। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। যেমন দেখো এই যে ল্যামডাটা, এটা তো ছিল তরঙ্গের বিস্তার, এইটা কি?
এটা আমাদের ওই তরঙ্গের ওয়েভলেংথটা না, তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যটা না। সো স্থির তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য যা হয়, মূল তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কি তাই হয় না? সো এইটা একদম ভিজিবল, দেখো এখান থেকে ভিজিবল, বুঝছো? হ্যাঁ, সংজ্ঞাতেই ছিল এটা, রাইট। ওকে, ডান। তাহলে আমরা আজকে এই পর্যন্ত দেখলাম। তোমাদের এখন কাজ হবে, যতটুকু বুঝাইছি আজকে কিন্তু পড়া হিসাবে কিন্তু খুব অল্প পড়ছি, খুবই অল্প জিনিসপত্র পড়ছি, কিন্তু যেহেতু একদম ব্র্যান্ড নিউ একটা টপিক, একটু সময় ধরে ধরে বারবার করে বলছি। সো তোমরা এটা ঠান্ডা মাথায় লাগলে এখনই একবার রিভিশন দাও, আগামীকালকে সকালে একবার রিভিশন দাও। তোমাদের মনে অনেক প্রশ্ন আসবে, সেই প্রশ্নগুলো কি কি এগুলো আমাকে এখনই কমেন্টে জানাও। আমি একটা পোস্ট দিচ্ছি, ওই পোস্টের কমেন্টে জানাও। ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।